আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যালো? জি। আচ্ছা, ঠিক আছে। আমি শুরু করছি। সরি আমি একটু লেট হয়ে গেছে কারণ আমি সব টেকনিক্যাল জিনিসগুলোতে খুব একটা এক্সপার্ট না। আমি দুঃখিত। একটু লেট হয়ে গেছে শুরু করার জন্য। আমি চাচ্ছিলাম যে তাড়াতাড়ি শুরু করতে। আচ্ছা, আ আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্ডিওলজি। এটা হচ্ছে যারা সামনে পার্ট 1 দিবেন আপনারা, তাদের জন্য বলছি যে আপনারা এফসিপিএস এ মেইনলি আপনার ৩ টা পার্ট আছে। প্রথমে একটু বলি যে পেপার 1, পেপার 2 এবং পেপার 3। তো কার্ডিওলজি পোরশনটা আপনার পেপার 2 এর মধ্যে। তো এটাতে আপনার পেপার 2 তে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে ২ টা সিস্টেম আছে সেটা হচ্ছে কার্ডিওলজি আর হচ্ছে এন্ডোক্রাইনোলজি। ২ টাতেই ১৫ করে নাম্বার। তা এখন আপনার পেপার 2 তে যদি আপনার ভালো করতে হয় তাহলে আপনার ১৫ নাম্বার আর ১৫ নাম্বার কার্ডিও আর এন্ডোক্রাইনের দুটাতেই আপনার ভালো দখল থাকতে হবে। আর সাথে আপনার পেপার 2 তে এছাড়াও আছে আপনার ডার্মা, সাইকি, তারপর টক্সিকোলজি, নিউট্রিশন, স্ট্যাটিক্স, অ্যাকুট মেডিসিন এগুলা। তো আপনি যদি আপনি যদি দেখেন যে বাকি সিস্টেমগুলো কিন্তু সব ছোট। মেইনলি ৫০ মার্কের জন্য ৩০ মার্কই হচ্ছে আপনার কার্ডিও আর এন্ডোক্রাইন। সো আর আপনি যদি চিন্তা করেন যে ধরেন আপনার এফসিপিএস পরীক্ষা হয় ৩ দিনে পার্ট 1, 2, 3। তো 2 অথবা 3 এর আগে একদিন করে গ্যাপ থাকে। তো আপনি 1 এর আগে যে পরিমাণ গ্যাপ পাচ্ছেন সেই গ্যাপটা আপনি 2 বা 3 এর আগে পাবেন না। তো সো ২ আর ৩ এই ২ টা পেপার আপনার খুব ভালো মতো পড়া থাকতে হবে যাতে আপনি একদিন যেটার আগে একদিন বন্ধ পান অথবা বন্ধ যেটাতে থাকবে না। ২ টা মিলিয়ে যাতে আপনি মানে রিভিশনটা শেষ করতে পারেন। কারণ আপনার মেইন জিনিস হচ্ছে আপনার রিভিশন। আপনি যদি বারবার ভালো করে রিভিশন দিতে পারেন, তাইলে আপনি খুব ভালো করবেন আশা করি। সো পেপার 2 এর আমরা যে পেপার 2 এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কার্ডিওলজি আর এন্ডোক্রাইনোলজি। তো আজকে কার্ডিওলজি নিয়ে একটু ডিসকাস করি। মেইনলি আজকে তো ওভাবে সম্ভব না কারণ আমি যদি বেশি ডিসকাশন করি তাহলে ধরেন অনেকক্ষণ লেগে যাবে। ধরেন ৫-৬ ঘন্টার উপরে যদি একটা টপিক যদি ডিটেইলস আলোচনা করি যে এটা। সো আমি চেষ্টা করব যে ১.৫-২ ঘন্টার মধ্যে আপনার যতটুক সম্ভব আপনার একটা গাইডলাইন দিয়ে দাও যারা বাসায় এক্সট্রা পড়বেন তারা যাতে আপনার এটা করতে পারেন। সো সো আমি শুরু করছি। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন তো সবাই? ওকে, ঠিক আছে। আহ, প্রথমে হচ্ছে আপনার আহ, আচ্ছা, এখন কার্ডিওলজিতে আপনার ১৫ নাম্বার। তো ১৫ নাম্বার মধ্যে আপনার সবচেয়ে প্রথমেই আসে যেটা হচ্ছে আপনার ফাংশনাল অ্যানাটমি অথবা ফিজিওলজি। তা আমি এটা ফাংশনাল অ্যানাটমি আর ফিজিওলজি কেন বলতেছি কারণ আপনার বেসিক্যালি আপনার যে ডেভিডসনে আপনার খুব শুরুর দিকে এটা ফাংশনাল অ্যানাটমি আর ফিজিওলজি নামটাই দেওয়া। তো এটা আপনার একদম যে খুব বেশি ডিটেলসে যে ফিজিওলজি আর অ্যানাটমি আসে ব্যাপারটা। আচ্ছা, আপনারা বাকিদের আপনারা একটু বন্ধ করে দেন, কি বলে, মাইক্রোফোনটা একটু অফ করে রাখেন। যদি মাঝখানে আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, অসুবিধা না। আপনারা আসলে বেশি টেকনিক্যাল তো। আপনারা নিজেরা একটু মিউট করেন। আপনারা যদি মাঝখানে কোশ্চেন করতে চান তাহলে এটা আনমিউট করে আপনারা কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি একটা টপিক শেষ করার পরে আপনারা কোশ্চেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। তো আমি 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 চেষ্টা করবো সবগুলোর আনসার দেওয়ার, বা যেটা পরে আনসার দিতে চাবো বা যেটা ধরেন পরে টপিকস আরো ডিসকাশন করা যাবে সেটা আমি পরে কমেন্টে এটা লিখে দিব। হ্যাঁ। তো প্রথমে হচ্ছে আমি একটু বলি যে ফাংশনাল অ্যানাটমি আর ফিজিওলজি।
প্রথমে হচ্ছে আপনি প্রথমে ফাংশনাল অ্যানাটমি ফিজিওলজি প্রথমে আসতেছে আপনার ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ভেজোঅ্যাক্টিভ সাবস্টেন্স দ্যাট এফেক্ট দ্য ব্লাড ভেসেল। আরেকটা হচ্ছে এফেক্ট অন আয়ন অন হার্ট রেট। আরেকটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল, হার্ট সাউন্ড, জেবিপি, ইসিজি। ইসিজির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, এই দুটো ইসিজি চেঞ্জ। এখন আপনারা যদি দেখেন যে আমি এটা কনসাইজ করছি যে আপনার কার্ডিওলজির মধ্যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট। আর কার্ডিওলজির মধ্যে সবচেয়ে আপনার যেটা আপনার পুরো এফসিপিএস এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার পুরো ডেভিডসনটা মোটামুটি ভালো পারতে হবে। আপনার ডেভিডসন বেসড সবচেয়ে বেশি কোশ্চেন আসে। যেমন আপনি যদি সিঙ্গেল বাস বলেন এটা ডেভিডসন থেকে আসবে, ট্রু ফলস পড়লে এটা ডেভিডসন থেকে আসবে। আপনার ফিজিওলজি, অ্যানাটমি এগুলো ম্যাক্সিমামই ডেভিডসন থেকে আসে। হার্ডলি আপনার খুব একটা বাইরে থেকে আসে, যেমন 5 to 10% আপনার খুব বাইরে থেকে আসে। যেমন এমবি, এমএসসি স্টাইলে রেসিডেন্সিতে যেমন আপনার এই বেসিকটা খুব ভালো মতো লাগে, কারণ ওইখানে একটা 30 বা 40 মার্কের একটা আলাদা বেসিক লাগে আপনার। আপনার এফসিপিএস পার্ট 1 এ কিন্তু এরকম না। এফসিপিএস পার্ট 1 এ আপনার ক্লিনিক্যাল নলেজটা বেশি আসে, অথবা যেটা আসে সেটা ডেভিডসন থেকে আসে। আহ, আপনার যদি ফিজিওলজি থেকেও আসে, অ্যানাটমি থেকেও আসে, তাও আপনার ডেভিডসনের ভিতর থেকেই আসে। ম্যাক্সিমামই 95% ডেভিডসন থেকেই আসে। তো আপনার যদি ডেভিডসনটা মোটামুটি আপনার পড়া থাকে তাহলে আপনি ধরতে পারবেন যে আপনি পাস করে যাবেন। সো এই জন্যই আমি অ্যানাটমি, ফিজিওলজি যেগুলো দাগাবো সেগুলো আপনার ডেভিডসন থেকেই। আর বাকি ক্লিনিক্যাল তো ডেভিডসন থেকে এগুলো বলবোই। সো এখন আমি এই স্লাইডের মধ্যে হচ্ছে কি আমি টপিকস গুলো লিখে দিছি আপনাদের সুবিধার জন্য। আর পরের স্লাইডে গেলাম। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি একটা জায়গা থেকে ছবি তুলে এটা আমি এখানে অ্যাড করেছি। যেমন আপনার হচ্ছে ভেজোঅ্যাক্টিভ সাবস্টেন্স দ্যাট এফেক্ট দ্য ব্লাড ভেসেল। এখানে আপনার কনস্ট্রিকশন কে কে করে আর ডাইলেটেশন কে কে করে, এই জিনিসগুলো আপনার ভালো করতে হবে। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। এটা আপনি রেসিডেন্সে তো খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার কি বলে এফসিএস পার্ট 1 এর জন্য ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে আপনার যে কোনো ভাবে কোশ্চেনটা আসতে পারে। ধরেন কোন কোন জিনিসগুলো ভেজো কনস্ট্রিকশন করে। তো কনস্ট্রিকশন মনে রাখার একটা সুন্দর উপায় হচ্ছে আপনার ইভান্স দিয়ে আপনি মনে রাখতে পারেন। আপনার যে ইভান্স, ইতে হচ্ছে এন্ডোথেলিন 1, বি তে হচ্ছে আপনার বেজোপ্রেসিন, এ তে আপনার 4টা এ আছে এখানে আপনার তোমোক্সিন A2। তোমোক্সিন A2 তে 3 আদে, এ তে ধরছি আমি A2, এভিপি। তারপরে হচ্ছে আপনার এই দেখেন আমি লিখে দিয়েছি অটো রেগুলেশন। তারপরে আপনার অ্যাঞ্জিওটেনসিন 2। আর এন এর মধ্যে 3টা আছে, নিউরোপেপটাইড ওয়াই, নরএপিনেফ্রিন আর সোডিয়াম পটাশিয়াম এটিপিএস ইনহিবিটর। আরেকটা হচ্ছে এস। এস এর মধ্যে আপনার সিম্প্যাথেটিক নরঅ্যাড্রেনার্জিক ভেজোমোটর নার্ভস ডিসচার্জ। ঠিক আছে, এগুলো হচ্ছে কনস্ট্রিকশন। আর কোল্ড হচ্ছে কনস্ট্রিকশন করে, আর বাকি সব ডাইলেটেশন করে। এটা ডাইলেটেশনের মধ্যে এটা হচ্ছে আপনার আহ, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমি চাইলে এটা পরের স্লাইডটা দিয়ে দিব। আপনারা জাস্ট শুনে রাখেন যে কি কি ইম্পর্টেন্ট, কারণ আপনাদের তো আপনার বেশি আপনি জাস্ট শুনেন যে এগুলো এগুলো ইম্পর্টেন্ট, অথবা সামনে যদি খাতা বই বা ডেভিশন থাকে তাহলে দাগাই নেবে, কারণ আমি এই স্লাইডটা শেষ হওয়ার পরে আমি আবার ডেভিশন পেজটা দেখাবো, মানে ডেভিশন থেকে আমি বাকিগুলো বলবো। তো এইগুলো হচ্ছে ডাইলেটেশন করে। তো এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট। তো আমি নেক্সট টপিকসে যাই। নেক্সট টপিকসটাও এগুলো হচ্ছে এগুলো যে দুইটা পেজ দিলাম সেটা হচ্ছে একটা জেনেসিসের বইয়ের, ওখান থেকে আমি এই দুইটা ইম্পর্টেন্ট মনে করছি এফসিপিএস এর জন্য। আহ, কারণ আমি এফসিপিএস যেহেতু দুইবার দিয়েছি তো একটু আইডিয়া আছে, তো ওই জন্য আর কি মনে হলো যে এই দুইটা খুব ইম্পর্টেন্ট। আরো আছে সামনে আমি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে এফেক্ট অফ আয়ন অন হার্ট রেট, মানে আপনার হাইপারক্যালেমিয়াতে কি হবে, হাইপোক্যালেমিয়াতে কি হবে, তারপর হচ্ছে আপনার এই যে এজেন্ট, কোন কোন এজেন্ট ইনোট্রপিক কোনোট্রপিক অ্যাকশন, এগুলা এগুলা খুবই ইম্পর্টেন্ট। সো আরেকটা হচ্ছে এবার আসেন ফার্মাকোলজি। ওভারঅল আসলে ফার্মাকোলজিতে ওভাবে এফসিপিএস এর কোনো সিস্টেম, মানে আলাদা কোনো মার্কিং নাই যে এটা আপনার পুরোটা যে আপনার কার্ডিওলজি যেমন 15, এন্ডোক্রাইনে 15, এভাবে সাইকিতে 5, আপনার ডার্মাতে 3-5 নাম্বার এরকম থাকে। তো ফার্মাকোলজি এরকম কোনো ইয়া নাই, এটা 3 পেপার মিলে আপনার টপিক ওয়াইজ আসতে পারে। এখন কার্ডিওভাস্কুলার 15 নাম্বারের মধ্যে আপনার ফার্মাকোলজি 2-3টা কোশ্চেন থাকতেই পারে, অথবা এমনও হয় সিঙ্গেল বেস্টে আপনার ফার্মাকোলজি থেকে কোশ্চেন দিচ্ছে, আপনার সিঙ্গেল বেস্টে এমনও হয় যে আপনার ফিজিওলজি, অ্যানাটমি থেকেও আপনার কোশ্চেন দিছে। তো সিঙ্গেল বেস যে এমন না যে শুধু ক্লিনিক্যাল কোশ্চেন গুলাই আপনার সিঙ্গেল বেসতে আসবে, ফার্মাকোলজি থেকেও আপনার সিঙ্গেল বেস দিতে পারে।
আর এই ফার্মাকোলজি এখানে যে আমি লিখছি ডিগক্সিন, অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ, বিটা ব্লকার, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, এগুলো সবগুলোই আপনার ডেভিসনের ভিতরেই আছে ডিটেলসে। তাও আপনারা অনেক সময় বই পড়েন যে এরকম আপনার অনেক সময় অনেক কোচিং সেন্টারে পড়েন, বিভিন্ন নোট পড়েন। তো ওগুলোর মধ্যে থেকেও আপনি আলাদা ফার্মাকোলজি শিট থেকে আপনারা এগুলো সব টপিক চাইলে পড়তে পারেন, অথবা না পড়লেও কোনো সমস্যা নাই। কারণ আপনার যদি ডেভিসনের ভিতরে এগুলো পড়া থাকে, তা আপনার ওভারঅল তো সেম জিনিসই, তাই না? ওইটাই আমি বললাম। তো এটার ওই ডেভিসনের ফার্মাকোলজি পোর্শনের মধ্যে এই টপিকস গুলো খুব ইম্পর্টেন্ট। ডিগক্সিন, অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ, বিটা ব্লকার, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। আচ্ছা, এখন আসেন হচ্ছে কি কি টপিকস গুলো আমি এক্সামের আগে পড়বো, মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা, এগুলো কেন পড়বো, এগুলো ইম্পর্টেন্ট, আবার এগুলো সহজে মনেও থাকে না, এর জন্য আমি এক্সামের আগে পড়বো। তো ধরতে পারেন যে আপনার এইটা একটা চার্ট ডেভিসনের যে কার্ডিওলজি পোর্শনের মধ্যে নরমাল আর অ্যাবনরমাল হার্ট সাউন্ড, এটা আমি আবার পরে ডেভিসনের ডিটেইলস দেখাবো কোনটা কোনটা ইম্পর্টেন্ট। তারপরে ওই পেজের মধ্যে দেখেন নিচে আছেন বিনাইন ইনোসেন্ট হার্ট মারমারের ফিচার। তারপরে আছে যে হাউ টু অ্যাসেস দ্য হার্ট মারমার। এই তিনটা বক্স মেইনলি হচ্ছে আপনার নরমাল এন্ড অ্যাবনরমাল হার্ট সাউন্ড, এটা আপনার এগুলো খুব মনে থাকবে না, পরীক্ষার আগে দরকার হলে সকালবেলাও দেখে যাবেন, এরকম ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মারমারের এই পেজটা পরের পরের পোর্শনে আছে, আপনারা দেখেন সিস্টোলিক মারমারের ফিচার্স গুলো আছে, তারপর কোন মারমারে কোনটা হয়, এই মারমার গুলো এই পেজটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আপনার অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগস, এই যে সোডিয়াম চ্যানেল ব্লকার, পটাশিয়াম চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তারপর হচ্ছে ইন্টারভেনাস অ্যাডিনোসিনের রেসপন্স কি হবে, ডিগক্সিন টক্সিসিটি, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এগুলা আপনার সহজে মনে থাকবে না, এগুলা কঠিন, এগুলা বুঝে পড়বেন, বুঝে পড়ার চেষ্টা করবেন। তার মধ্যে আপনি কোন সূত্র দিয়ে চাইলে মনে রাখতে পারেন বা যেভাবে হোক মনে রাখবেন। এগুলো পরীক্ষার সময় অনেক স্ট্রেসের থাকে, সব সময় মনে থাকে না, এই জন্য পরীক্ষার আগের দিন বা সকালেও হলেও এগুলো দেখে যাবেন। আর এটা হচ্ছে একটা মারমার, এটা আমি পরে দেখাচ্ছি, এটা আমি এটা হচ্ছে আমি নিজে তৈরি করছি, তো ছবিতে এখানে আমি এটা দেখাচ্ছি যে সবগুলা মারমার একসাথে করে আপনি কিভাবে পড়তে পারেন। আহ, এটা আর এটা দুইটা, মানে এটারই আপডেট ভার্সন হচ্ছে এটা। আর এটা ইসিজি চেঞ্জ কি কি হয় হাইপারকালেমিয়াতে। আচ্ছা, আমি মারমারটা আমি এখন যাব না, মারমারটা আমি ডেভিসনে দেখাবো। আমি ইসিজি তে এখন আসি। ইসিজি তে আপনি হাইপারকালেমিয়াতে কি কি চেঞ্জ হয়, হাইপোক্যালামিয়াতে কি কি চেঞ্জ হয়, এই দুইটা জিনিস আপনি ভালো মুখস্থ থাকতে হবে একদম, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা রেসিডেন্সি হোক, এফসিপিএস হোক, সব জায়গায় পটাশিয়ামের এই জিনিসটা ইম্পর্টেন্ট। কনিটাল হার্ট ডিজিজ এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হচ্ছে আপনার কি কি মাস্ট রেড টপিকস চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে ফাংশনাল অ্যানাটমি আর ফিজিওলজি, কার্ডিয়াক বায়োমার্কার, হার্ট ফেলিওর। এখানে আমি এটা আমি স্লাইডটা পরে দিয়ে দিব, তারপরে আপনারা চাইলে লিখে রাখতে পারেন, বা লেখার দরকার নেই, আমি দিয়ে দিব না পরে, অসুবিধা নেই। ফাংশনাল অ্যানাটমি ফিজিওলজি, কার্ডিয়াক বায়োমার্কার, হার্ট ফেলিওর, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কজ ম্যানেজমেন্ট, এমআই ডিটেইলস সব লাগবে, এমআই, হাইপারটেনশন প্যাথোজেনেসিস ম্যানেজমেন্ট, রিউমাটিক ফিভার, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, pericardial effusion, constrictive pericarditis, cardiac tamponade, congenital heart disease। congenital heart disease শুধু নামগুলা পড়লেই যথেষ্ট, ভিতরে খুব একটা লাগে না অনেক জন্য। আর ইম্পর্টেন্ট ফিগার কি কি আছে, এগুলো আমি বক্স ফিগার, এগুলো আমি সব আহ, লিখে দিয়ে দিছি। এখন আমি একটু ডেভিসনে যাই। আচ্ছা, ডেভিসনটা আসছে, কেউ একজন বলেন তো কষ্ট করে। স্ক্রিনটা আসছে? আচ্ছা, আচ্ছা, কার্ডিওলজি শুরু করতেছি। তাহলে আপনার যদি সামনে বই থাকে তাহলে আপনারা দাগায় নেন, যাদের ধরেন মোটামুটি পড়া আছে, অলরেডি এক দুইবার পড়ে ফেলছেন, তারা শুনতে পারেন, বা তাদের কোনোটা টপিকস যদি বাদ যায় ওটা দাগায় রাখতে পারেন, অথবা যারা একদম নিউ কামার
একদমই দাগানো নাই তারাও দাগায় রাখতে পারে না। আমি মোটামুটি সবই এখানে বলবো আজকে। 2 ঘন্টা লাগলেও অসুবিধা নাই। আমি সবই দাগাই দেওয়ার চেষ্টা করবো যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট। আর কিছু কিছু টপিকস আছে এগুলা সবগুলাই লাগবে। যেমন এমআই এটা একটা সব লাগবে, এখানে আসলে বাদ দেওয়ার ওরকম কিছু নাই, কারণ টপিকসটা ইম্পর্টেন্ট। সো আরো আর সিঙ্গেল বেস সম্পর্কে আমি একটু বলি। সিঙ্গেল বেসটে আচ্ছা, আবার মিটিং যদি এন্ড হয়ে যায় আমি আবার পরে আপনাদেরকে আবার সম্ভবত লিংক দিতে হবে। সম্ভবত এটা 40 মিনিটের একটা সেশন জুমে। তো আপনারা পরে আবার জয়েন করতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা, এবার কার্ডিওলজিতে এখন আপনারা, আচ্ছা এই ফার্স্ট ছবিটা যেটা আছে সেটাতে আপনারা দেখেন যে স্কিন পারফিউশন দাগ দেওয়া আছে, দেখেন রেড টিক মার্কে একটা দাগ দেওয়া আছে। এখানে হচ্ছে দেখেন টিস্যু পারফিউশনে আপনার কি কি জিনিস দেখা হয়। একটা হচ্ছে স্কিন টেম্পারেচার, সোয়েটিং, আর হচ্ছে ইউরিন আউটপুট। তো এটা একটু দাগায় রাখেন, ইম্পর্টেন্ট। এবার নেক্সট পেজে আসেন। জেভিপি, এক্সামিনেশন অফ জগুলার ভেনাস পাস, এই তিনটার মধ্যে আহ, মানে এটার মধ্যে যে এই যে হাইলাইটেড করা যে মার্কার, হাইলাইটেড করা যে লাইনগুলো আছে এগুলো সবই মানে এই পোর্শনটা আপনি পড়বেন আর কি, জেভিপিটা। তো তো জেভিপিটা আপনার ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ট্রু ফলস আসতে পারে। অনেক সময় সিঙ্গেল বেস্ট দিলে দিতে পারে, না দিলে নাই। ব্যাপারটা হচ্ছে এখান থেকে আপনার ইম্পর্টেন্ট মানে জিনিসটা জানতে হবে টোটাল। আপনার এক্স ডিসেন্স কোথায় হয়, ওয়াই ডিসেন্স কোথায় হয়, আপনার কোন ডিজিজ সাথে, ধরেন কোন ডিজিজে আপনার যদি সিঙ্গেল বেস দেয় তখন আপনার আহ, একটা পয়েন্ট উঠাই দিবে যে ডিপ ওয়াই ডিসেন্ট অথবা ডিপ এক্স ডিসেন্ট। তখন আপনি আপনাকে ওটা যদি আপনার পারা থাকে, তখন আপনি যদি ক্লিনিক্যাল নলেজটা মানে ধরতেও না পান যেটা কোন ডিজিজ, আপনি কিন্তু জেভিপি দিয়ে আপনি কিন্তু ডায়াগনোসিসটা করতে পারবেন। ঠিক আছে, আরেকটা জিনিস বলি যে আপনার ডেভিসন পড়ার সময় সব সময় যে পার্ট ওয়ানে আপনার কিন্তু ট্রিটমেন্ট নিয়ে খুব বেশি একটা মানে ইম্পর্টেন্ট না, মানে আপনার ট্রিটমেন্ট খুব বেশি আসে না। এটা যেমন এমআরসিপি তে আসে, এমআরসিপি তে আপনার যেমন ট্রিটমেন্টটাই বেশি আসে, যেমন গাইডলাইন ফলো করে ওরা, এটার পরে এটা নেক্সট স্টেপে কি হবে। কিন্তু ডেভিসনে কিন্তু এরকম না। ডেভিসনে আপনার যে পার্ট ওয়ানে আপনার প্যাথোজেনেসিস, ফিজিওলজি, ওই জিনিসটা আপনি ওই রোগটা আপনি ডায়াগনোসিস করতে পারতেছেন কিনা, এই জিনিসগুলোই দেখে। আর স্যাররা অনেক সময় ভিতরে ডেভিশনটা পড়া জরুরি কেন, কারণ স্যাররা ম্যাক্সিমাম সময় ডিরেক্ট লাইন তুলে দেয় আপনার। তো আপনার যদি পড়া থাকে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে এটা ডেভিসনের লাইনটা এভাবে ছিল, যখন কোন একটা টপিক থেকে ট্রু ফলস দেয়, ওই ট্রু ফলস থেকে আপনি আহ, মানে ওটা আপনার সবসময় কিন্তু মনে থাকে না। তো এটা আপনার যদি ডেভিসন পড়া থাকে তাহলে কিন্তু আমরা ক্লিক করবে যে লাইনটা এরকমই ডেভিসনে ছিল, তখন আপনি কিন্তু ট্রু ফলস আইডিয়া করতে পারবেন। আবার অনেক সময় সিঙ্গেল বেসে আপনার অনেক হেল্প হবে, কারণ আপনার ডেভিসন ওরিয়েন্টেডই ওরা সিঙ্গেল বেস গুলো দেয়। খুব যে আহ, কঠিন বলা না, মানে অ্যাটলিস্ট আপনার ডেভিশনটা 3 4 বার 5 বার তো পড়তেই হবে। আপনি যদি 2 3 বার রিভিশন না দেন তাহলে আপনার জিনিসগুলা মাথায় আত্মস্থ হবে না। তো এই জন্যই আর কি ডেভিশনটা পড়া। আচ্ছা, তো এখন টপিকসে আসি। এখন এই যে ডিস্টিংগুইশন অফ দ্য ভেনাস এন্ড আর্টেরিয়াল পালসেশন ইন দ্য নেক, এটা একটু রিডিং করেন এই চার্টটা। তারপর হচ্ছে নিচে হচ্ছে পালপেশন অফ দ্য প্রিকোডিয়াম, abnormality of the apex bit and other abnormality. Palpable S1 কোথায় পাওয়া যায়, palpable P2 left pasternal head, palpable 3। সো এটা ইম্পর্টেন্ট। আপনার প্রেসার ওভারলোড আর এটা হচ্ছে ভলিউম ওভারলোড, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো আমি এখন নেক্সট কার্ডিওলজি, এখন ফাংশনাল অ্যানাটমি আর ফিজিওলজিতে যাচ্ছি। ফাংশনাল অ্যানাটমি ফিজিওলজি পোর্শনটে সিবিএস মানে কার্ডিওলজি পোর্শনে যা লেখা আছে মোটামুটি আপনারা পুরোটাই পড়ার চেষ্টা করবেন। যদি অন্যগুলো যদি আপনাদের আপনার আগে নলেজটা ভালো থাকে, দরকার এমন হতে পারে আপনারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছেন অথবা কেউ কেউ থার্ড টাইম পরীক্ষা দিচ্ছেন অথবা ফার্স্ট টাইমও পরীক্ষা দেন। আপনারা অনেক সময় লাস্টের দিকে রিভিশন দেওয়ার সময় আপনারা কিন্তু এত খাতা বইপত্র পড়া ঠিক হবে না। আপনি যদি ডেভিশন পড়তেছেন, অ্যানাটমি ফিজিওলজিটা মানে শুরুর দিকে একবারে পড়ে শেষ করে ফেলবেন। কোন একটা সিস্টেম শুরু করছেন,
তো ফাংশনাল অ্যানাটমি ফিজিওলজি পড়ে তারপর আপনি নরমাল সিস্টেমে চলে যান। মানে এমন দরকার নাই আপনি একবার মানে মেইন ক্লিনিক্যাল থেকে শুরু করলেন ডেভিসন, আবার ফিজিওলজি একটা থেকে পড়লেন, আর অ্যানাটমি আরেকটা নোট থেকে পড়লেন, এভাবে দরকার নাই। আপনি এখন নোট পড়েন, প্রথম ২-৩ মাস আপনি নোট পড়েন, তারপর লাস্টের ২-৩ মাস যখন ২ মাস ৩ মাস যখন রিভিশন দিবেন, তখন এটা পুরাটা পড়ে রিভিশন দিয়ে দিবেন। তাহলে আপনার ফিজিওলজি আপনার অন্য কোনো বই পড়া লাগতেছে না। তো লাস্টের রিভিশনের জন্য আমি কথা বলতেছি। আবার আপনি এই ধরেন পরীক্ষার আগের দিন বন্ধও থাকবে না। একদিনের গ্যাপে আপনার নেক্সট দিন সেকেন্ড পেপার পরীক্ষা। তো আপনার তো এন্ডো, কার্ডিও, ডার্মা, সাইকি সব রিভিশন দিতে হবে। তো এত বই দেখার সময় নাই। আপনার টানা পড়তে থাকবেন, আপনার দাগায় রাখবেন এভাবে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট গোল্লা দিয়ে রাখবেন। বই দাগায় দাগায় পড়বেন, তখন দেখবেন আপনার রিভিশনটা অনেক কুইক হবে। আর এখান থেকে ফিজিওলজি আসবেও, আবার এখান থেকেও যদি আপনারা জিনিসগুলো বুঝে যেতে পারেন, তাহলে আপনার অন্য কোনো ভাবে নোট পড়া বা কিছু করা লাগবে না। সো আমি চেষ্টা করছি যে ওভারঅল যেহেতু বলে দিয়েছি, যেহেতু ফাংশনাল অ্যানাটমি আর ফিজিওলজি পুরোটাই করতে হবে, তারপরেও এখানকার লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন অ্যানাটমির এই লাইনটা দেখেন, নরমালি দ্য হার্ট অকুপাইজ দ্য লেস, এই প্যারাটা আপনার একটু দাগায় রাখেন, ঠিক আছে? তারপরে করোনারি সার্কুলেশন, এবার আছে করোনারি সার্কুলেশন। হ্যাঁ, করোনারি সার্কুলেশনে যা আছে পুরোটা ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনার ব্লাড সাপ্লাই খুব ইম্পর্টেন্ট। এখানে দেখেন ব্লাড সাপ্লাইটা, এই ব্লাড সাপ্লাই আপনারা দেখেন যে এই দেখেন যে এখানে আপনার রাইট করোনারি আর লেফট করোনারি আর্টারি, এটা আপনার খুব ইম্পর্টেন্ট একটা। আপনি পড়ার সময় এটা কোর্সটাও দেওয়া আছে, ভিতরে পড়ে দেখবেন যে সব কোর্সটা দেওয়া আছে, কোথায় কিভাবে এটা আর্টারিটা ঢুকতেছে, কোনটা গ্রুপের সামনে যায়, ঠিক আছে? কোনটার কি ব্রাঞ্চ, লেফট কর্নারি আর্টারি, মেইন কর্নারি আর্টারি ব্রাঞ্চ দুইটা আপনার, এলসিএক্স আর এটা হচ্ছে এলএডি, লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি, আর এলসিএক্স হচ্ছে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। সো এইটা আপনার ইসিজির সাথে এটার কোরিলেশন করে পড়বেন, কারণ হচ্ছে আপনার অনেক সময় কোশ্চেন থাকে এমআই তে যে আপনার ধরেন একটা পেশেন্ট নিয়ে আসলো সেন্টার কাসিং চেস্ট পেন, আপনার ধরেন তার ইসিজি তে 2-3 এভিএফ এসটি এলিভেশন আছে, তাহলে আপনার বুঝতে হবে এটা ইনফিরিয়র এমআই, কারণ 2-3 এভিএফ মানে হচ্ছে আপনার ইনফিরিয়র লিড গুলো দেখে। সো আপনার এটা রাইট করোনারি আর্টারি আপনার ইনফিরিয়র সারফেসটাকে ম্যাক্সিমাম টাইমে সাপ্লাই দেয়। সো কোন আর্টারি ব্লক হয়েছে, রাইট করোনারি আর্টারি, এটা একটা কোশ্চেন হতে পারে। আবার এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে আপনার উল্টা হতে পারে, তুমি কোন কোন লিডে চেঞ্জ পাবা, ঠিক আছে? তো দুই ভাবে কোশ্চেনটা হতে পারে। তাহলে অ্যানাটমি ছবিটা যদি জানেন, তাহলে আপনার সব ইজি হয়ে যাবে। তাহলে আপনি আবার ওইখানে যখন ইসিজি পড়বেন, তখনও এটার সাথে একটা কোরিলেশন করে পড়বেন, কারণ ইসিজিতে এই লিড গুলোতে যে চেঞ্জ হতেছে, আপনার কেন চেঞ্জ হতেছে, কারণ আপনি আপনি যখন জানবেন যে আপনার হার্টের এই সাপ্লাই এই আর্টারিতে এই জায়গায় ইনফিরিয়র ওয়ালে সাপ্লাই দিচ্ছে না অ্যান্টেরিয়র ওয়ালে সাপ্লাই দিচ্ছে, তাহলে অ্যান্টেরিয়র লিড গুলো থেকে অ্যান্টেরিয়র যে পোর্শনটা, এটা কোন কোন লিড দেখতেছে, তাহলে সেই লিড গুলোতেই চেঞ্জ হবে। তাহলে ওভাবে আপনি কোরিলেশন করে পড়বেন। তো এই এই পুরো প্যারাটাই খুব ইম্পর্টেন্ট। আপনার এই যে আপনি একটু দেখেন এখানে আরসিএ, এই যে দেখেন এই যে পাশে, রাইট কর্নার সাপ্লাইজ দ্য এসএ নোড ইন অ্যাবাউট 60% ইন্ডিভিজুয়াল এন্ড এবি নোড ইন 90% ইন্ডিভিজুয়াল। সো এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে। তো আপনার ধরেন যদি ইনফিরিয়র এমার সাথে যদি আপনার ধরেন কমপ্লিট হার্ট ব্লক হলো, এটা কেন হলো? কারণ কমপ্লিট হার্ট ব্লকে হচ্ছে এবি নোডেই অনেক সময় এবি নোড দিয়ে যায় না, এবি নোড দিয়ে কন্ডাকশনটা পাস হয় না, তাহলে আপনার এবি নোডকে সাপ্লাই দিচ্ছে রাইট কর্নার আর্টারি, তাহলে ইনফিরিয়র এমআই কমপ্লিট হার্ট ব্লক এটা যদি হয়, তাহলে আপনার কি হবে? তাহলে আপনার যদি কোশ্চেনে চায় যে কোন আর্টারিতে সমস্যা হয়েছে, তাহলে আপনি বলতে পারবেন যে রাইট কর্নারি আর্টারি। তো এভাবে কোশ্চেন গুলো আসে। তো এই জন্যই পুরা আর্টারি সাপ্লাইটা ইম্পর্টেন্ট। এটা যেমন আপনার এমআই পড়তে গেলেও কাজে লাগবে, ইসিজি পড়তে গেলেও আপনার কাজে লাগবে। সো ওভারঅল সিচুয়েশনেই এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, আর পরীক্ষার জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। সো আমরা এখন কন্ডাক্টিং সিস্টেম, এখন আসেন ওই পেজের সামনের দিকে ডান পাশে উপরের দিকে কন্ডাক্টিং সিস্টেম। কন্ডাক্টিং সিস্টেম আপনি এখন আচ্ছা আপনারা সবাই শুনতে পারছেন তো নাকি? ওকে, আচ্ছা কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেমটা আপনি এটা পড়বেন। এই ছবির সাথে এই ছবিটা পড়লে ইজি কি, ইজি হচ্ছে আপনার আপনি আপনার অ্যারিথমিয়াটাও আপনি ভালো বুঝতে পারবেন যে কন্ডাকশন সিস্টেমের জন্য আপনার ইসিজি তে কেন কিরকম চেঞ্জ হবে, এটাও আপনি বুঝতে পারবেন কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম পড়লে,
ঠিক আছে? আর বেসিক হিসেবেও এই ছবিগুলো ইম্পোর্টেন্স রাখে। কারণ আপনার ১ম এ কোনটা ডিপোলারাইজ হবে, তারপর কোনটা রিপোলারাইজ হবে। সো এটা ইম্পোর্টেন্ট, হ্যাঁ? ব্লু অ্যারো, গ্রিন অ্যারো দিয়ে এখানে বুঝাইছে, এটা ইম্পোর্টেন্ট। আমি আমি আসলে ডিটেইলস যাব না। কারণ আমি যদি ডিটেইলস বুঝাইতে যাই, নরমাল যে ক্লাসগুলো হয়, ধরেন এটা ১০ ঘন্টার লেকচার, ৯ ঘন্টার লেকচার, ওটা করতে গেলে অনেক সময় লাগবে। সো আমি ২ ঘন্টার মধ্যে চেষ্টা করব। সো ওভাবেই একটা গাইডলাইন দিব, আপনারা যাতে বাসায় নিজেরা পড়তে পারেন। অথবা কেউ বিভিন্ন জায়গায় পড়তেছে অলরেডি। সো ওই হিসেবে জাস্ট আউটলাইন দেওয়া আরকি। আচ্ছা, আমি আরেকটা লিংক দিয়ে দিচ্ছি। হ্যালো? হ্যালো, শোনা যায়?
হ্যালো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, আমি এখন আছেন, সেশনটা অফ হয়ে গেছিল, এখন নতুন সেশন শুরু হয়েছে। সো ঠিক আছে, কন্ডাকশন সিস্টেম এখন আসলে কন্ডাক্টেড সিস্টেম। তো কন্ডাকশন সিস্টেম এই পুরো পোর্শনটাই ইম্পর্টেন্ট, হ্যাঁ? তো এখন নেক্সট পেজে যাচ্ছি। নার্ভ সাপ্লাই, এটা আমি দাগাই নাই, কিন্তু আপনার চাইলে পড়তে পারেন। নার্ভ সাপ্লাই এমনিও পড়তে হবে আপনার। সো একবার রিডিং দিয়ে রাখেন আর কি। এখন আসুন ফিজিওলজি। তো ফিজিওলজি হচ্ছে আপনার এই যে ফিজিওলজিতে মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন আছে, এই জিনিসটা আপনার ইম্পর্টেন্ট। সো মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন আমি এখানে দাগ দিছি, তো আপনারা এই, আমি হাইলাইট করি নাই ভিতরে কোনো, কারণ আসলে আসলে মানে আলাদা করে আপনার যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা আপনি ভিতরে দাগায় রাখবেন আর কি। তারপরে কার্ডিয়াক পেপটাইড, কার্ডিয়াক পেপটাইডটা খুবই ইম্পর্টেন্ট। কার্ডিয়াক পেপটাইডে যা আছে এটা হচ্ছে কার্ডিয়াক মাসের সিক্রেট পেপটাইড দ্যাট হ্যাভ humoral effect on the vascular and kidney atrial natriuretic peptide. So ANP আর BNP, atrial natriuretic peptide আর brain natriuretic peptide, এটা কোনটা কত অ্যামাইনো অ্যাসিড, তারপর এটা কি ভেসোডাইলেশন করে, আর এটা ব্লাড প্রেশার কিভাবে কমায়, নাইট্রোলিসিস করে, ডায়ালিসিস করে। সো এই জিনিসগুলো আপনাদের একটু জানতে হবে, এটা ইম্পর্টেন্ট, কারণ এটা হার্ট ফেলারের সাথে ইম্পর্টেন্ট। কারণ একটা হার্ট ফেলার পেশেন্টকে আমরা বিএনপি করতে দেই, প্রো বিএনপি, প্রো এন্টি বিএনপি এগুলো করতে দেই, অথবা শুধু বিএনপি করতে দেই। ঠিক আছে, সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। ও আরেকটা হচ্ছে আপনারা সার্কুলেশন। সার্কুলেশনটা হচ্ছে, সার্কুলেশনে আপনারা দেখেন যে সবগুলোই ইম্পর্টেন্ট। দেখেন যে সার্কুলেশনে আপনার ভিতরে দাগায় রাখছে, দেখেন ব্লাড প্রেশার, ব্লাড passes from the heart through the large central elastic arteries and before encounter the resistance vessel and ultimately capillary bed where there is an exchange of nutrients, oxygen and waste product of metabolism. So এখানে আপনার একটা উইনকেসেল এফেক্ট নামে একটা ইয়ে আছে, ওটা আপনার পড়তে হবে, ল। আর এটা হচ্ছে পয়সোলিস ল। দুইটা জিনিস আপনাকে পড়তে হবে, উইনকেসেল এফেক্টটা কি, আর এই লটা পড়তে হবে। সো হার্ট সার্কুলেশনটাও ইম্পর্টেন্ট, সার্কুলেশনের মধ্যে আপনি এই লাইনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আর নিউরোজেনিক কন্ট্রাকশন অপারেটস ভায়া আলফা অ্যাড্রেনার্জিক অন দ্য ভাস্কুলার স্মুথ মাসল, এই জিনিসটাও ইম্পর্টেন্ট। এখন আসি, আচ্ছা এই লাইনটাও ইম্পর্টেন্ট, এই যে সার্কুলেশনের মধ্যে এই ডান পাশে উপরের দিকে দেখেন, 447 নম্বর পেজের উপরের দিকে ডান পাশে যে লাস্টের লাইনটা, এন্ডোথেলিয়ামের উপরে যেটা, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ভেসেল ইজ রিডিউসড বাই অ্যাট লিস্ট 70%। এটা এটা মানে হচ্ছে আপনার 70% লস না হওয়া পর্যন্ত আপনার সাইন সিমটমটা ওভাবে দেখা যায় না। সো এই জন্য অনেক সময় অনেকের 50% 60% ব্লক থাকে, কিন্তু তারপরেও দেখবেন ওনার সাইন সিমটম নাই, কারণ 70 বা 70 উপরে হয়ে গেলে তখন হঠাৎ করে দেখবেন একদিন সিমটম প্রকাশ পায়। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট আর কি। সো এখন আসেন এন্ডোথেলিয়াম। আচ্ছা, এন্ডোথেলিয়ামে হচ্ছে আপনার এই প্রথম 4-5টা লাইন খুব ইম্পর্টেন্ট, এটা নাইট্রিক অক্সাইড, আর এটা হচ্ছে আপনার এটা কি করে, ভেজোডাইলেশন না ভেজোকনস্ট্রিকশন করে, এগুলো দেখতে হবে। সো এন্ডোথেলিয়ামের প্রথম 4-5টা লাইন খুব ইম্পর্টেন্ট। বাকি মেইনলি হচ্ছে ফার্স্ট প্যারাটা আপনি পড়তে পারেন, ফার্স্ট প্যারাটা এন্ডোথেলিয়ামের। এখন আসেন রেসপিরেশন। রেসপিরেশনের মধ্যে এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট।
ডাবল স্টার ট্রিপল স্টার দেওয়ার মতো। সো এটা হেমোডাইনামিক এফেক্টস অফ রেসপিরেশন, এই জিনিসটার আপনার ইন্সপিরেশনে কি হবে আর এক্সপিরেশনে কি হবে। ইন্সপিরেশনে দুইটা জিনিস কমে, একটা হচ্ছে জেবিপি আর একটা হচ্ছে ব্লাড প্রেশার, আর হার্ট রেট বাড়বে, আর সেকেন্ড হার্ট সাউন্ড স্প্লিট হবে। এক্সপিরেশনে তার সব উল্টা হবে। এটা কারণটা হচ্ছে আপনার যদি রাইট সাইডে আপনার যখন আপনি ইন্সপিরেশন নেবেন তখন আপনার রাইট সাইডের হার্ট মানে হচ্ছে আপনার রাইট সাইডের আপনার লাংসটা এক্সপ্যান্ড হবে, রাইট সাইডে ভেনাস রিটার্ন বাড়বে, তো এই জন্য রাইট সাইডে বেশি পরিমাণ ব্লাড যায়। সো লেফট সাইডে কম যাবে, এই জন্য লেফট সাইডে কম যাওয়ার জন্য আপনার আপনি জেবিপি কমতেছে, আপনার ব্লাড প্রেশার কমতেছে, হার্ট রেট বাড়তেছে। ঠিক সেম মেকানিজমই আপনার এক্সপিরেশনে এটা উল্টা হবে। সো এভাবে ভিতরে মেকানিজমটা লেখা আছে, আমি দাগাও দিয়েছি যে ডিউরিং ইন্সপিরেশন ফল ইন দ্য ইন্টারথোরাসিক প্রেশার, সো ভেনাস রিটার্ন বাড়বে, চেস্টে যাবে এবং রাইট সাইডে হার্টের কার্ডিয়াক আউটপুট বাড়বে। এই জন্য রাইট ভেন্ট্রিকুলে কার্ডিয়াক আউটপুট বাড়বে, লেফট ভেন্ট্রিকুলে কার্ডিয়াক আউটপুট কম হবে। এই জন্যই আপনার ব্লাড প্রেশার আর জেবিপিটা কমে যায় ইন্সপিরেশনে, আর এক্সপিরেশনে ঠিক উল্টা হবে। তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন, এই বক্সটা ইম্পর্টেন্ট। আর এখানে এই জিনিসটা আমি দাগাই নাই, এখানে আপনার পালসাস প্যারাডক্সাস জিনিসটা আছে এখানে ঠিক পরের পেজে ইনভেস্টিগেশনের উপরে পুরো প্যারাটাতে পালসাস প্যারাডক্সাস সম্পর্কে বলা আছে, তো এই জিনিসটা আপনারা একটু পড়বেন, ঠিক আছে। পালসাস প্যারাডক্সাসটা হচ্ছে আপনার বিপি বেশি কমে যায়। আপনার নরমালি ইন্সপিরেশনে তো আপনার বিপি কমবে, এই যে এখানে লেখা আছে দেখেন আপ টু 10 মিলিমিটার পর্যন্ত, এর বেশি যদি কমে যায় তখন এটা পালসাস প্যারাডক্সাস, ঠিক আছে। সো এখন আসেন ইনভেস্টিগেশনে। ইনভেস্টিগেশনে আপনার এখন আসেন ইনভেস্টিগেশনে আপনার ইসিজি, ইসিজিটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি আপনি এখানে পুরোটা আপনার ইসিজিটা পুরোটাই পড়তে হবে, কারণ আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার হচ্ছে আপনার আপনার ইসিজি নিয়ে একটা কোশ্চেন ছিল, আপনার হচ্ছে ট্রু ফলস এর মতো একটা কোশ্চেন ছিল। মানে আপনার বেসিক ইসিজি তে কোশ্চেন দিছে, মানে ব্যাপারটা এমন না যে আপনি খুব ডিটেইলসে জানতে হবে, আপনার ডেভিসনে যতটুকু লেখা আছে ততটুকু জানলেই হবে। সো ইসিজি আর এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট। আপনার যে এই পুরা বক্সটা আছে, সো কোন সেগমেন্ট কত ইন্টারভ্যাল কোনটাতে কতটুকু বাড়ে এই জিনিসটা আপনার ইম্পর্টেন্ট। আর এখানে একটা ছবি আছে পরের পেজেই 449, এটা আপনার অ্যাক্টিভেশন অফ দ্য ভেন্ট্রিকলস সিকোয়েন্সটা কিভাবে অ্যাক্টিভেশন হয়, সো কিভাবে লিডগুলো চেঞ্জ হয়। সো এটা নিয়ে একটু বেশি ডিটেলসে যাব না, মানে আপনারা জাস্ট ওভারঅল একটা রিডিং করে রাখেন। আপনার নর্মাল বেসিকটা আপনাদের ফিফথ ইয়ারও যেটা পড়ছেন আপনারা ওটাই জাস্ট ডেভিসনের কি কি লেখা আছে ওই জিনিসগুলো আপনারা মিলায় পড়বেন আর কি। এক্সারসাইজ ইসিজিতে এই প্যারাটা ইম্পর্টেন্ট। ব্রুস প্রোটোকল ইউজ করা হয়, এক্সারসাইজ ইসিজি মানে হচ্ছে ইটিটি। সো ইটিটিতে আমরা কি করি, আমরা যে নর্মালি একটা কার্ডিয়াক পেশেন্টে ইটিট করি ওইটাতে আমরা কি লিখবো ওইটাই। সো এখানে কখন আপনি থামাবেন পেশেন্টকে, তারপর হচ্ছে আপনি পরের পেজে দেখবেন ইটিটি এক্সারসাইজ টেস্টিং এর ইন্ডিকেশন আর হাই রিস্ক ফাইন্ডিং দেওয়া আছে। সো মেইন হচ্ছে ইন্ডিকেশন, আপনি কখন কখন ইটিটি করবেন এটা আর কি। সো বিপি কখন বাড়লে অথবা এখানে দেখেন যে এখানে এসটি সেগমেন্ট যখন মোর দেন 1 মিলিমিটার শিফট হয় তখন আহ, এটা আপনার থামাতে হবে, অথবা চেঞ্জ আসবে তখন আপনি পজিটিভ ধরবেন। সো স্ট্রেস টেস্টিং ওটা ওই পেজেরই শেষের দিকে একটা দেখেন, স্ট্রেস টেস্টিং ইজ কন্ট্রাইন্ডিকেটেড প্রেজেন্স অফ অ্যাকুট কোরোনারি সিনড্রোম, ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর এন্ড সিভিয়ার হাইপারটেনশন। এটা স্ট্রেস টেস্টিংটা কোথায় আপনার কন্ট্রাইন্ডিকেটেড। আরেকটা হচ্ছে অ্যাম্বুলেটরি ইসিজি। আচ্ছা আপনারা কথা আর মানে দাগানোটা বুঝতে পারতেছেন তো যেভাবে হচ্ছে, আমি যেভাবে বলছি ফাস্ট যাচ্ছি না বেশি, বেশি কি তাড়াতাড়ি যাচ্ছি? হ্যালো?
আচ্ছা, আচ্ছা। ওকে। এখন আপনারা আ আচ্ছা, এখন হচ্ছে অ্যাম্বুলেটরি ইসিজি। অ্যাম্বুলেটরি ইসিজির মধ্যে এই ২ টা আমি যে ২ টা হাইলাইট করছি, একটা হচ্ছে মেইন ইন্ডিকেশন অফ দ্য অ্যাম্বুলেটরি ইসিজি ইনভেস্টিগেশন of patient with suspected arrhythmia, such as those with intermittent palpitation and dizziness and syncope. মানে ambulatory ECG ইন্ডিকেশন ২ টা ইন্ডিকেশন কখন করব আর কোথায় কোথায় ইউজ করা হয় দেখেন atrial fibrillation, myocardial ischemia আর using the ST segment analysis. সো এগুলা জাস্ট এখান থেকে আপনি ২ টা প্যারা পড়ে ফেলতে পারেন। সবগুলো ইম্পর্টেন্ট না। এখন আসলে যে BNP ব্রেইন নাইট্রেটিক পেপটাইড, ব্রেইন নাইট্রেটিক পেপটাইডে আপনার আহ পুরা প্যারাটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ ওটা আমি বলছিলাম যে হার্ট ফেলের সাথে এটা রিলেটেড, সো এটা ইম্পর্টেন্ট। এরপরে আসছে কার্ডিয়াক ট্রপোনিন। কার্ডিয়াক ট্রপোনিন এটা যা আছে এটা পুরো পুরো প্যারাটাই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে আমি মুখে বলে রেখে আমি এখানে লিখি নাই। কার্ডিয়াক ট্রপোনিনে আপনার এমআই তো বাড়েই, এমআই ছাড়া আর কোন কোন ডিজিজে বাড়ে এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনি পাবেন হচ্ছে, এটা এখন 23 এডিশন, তো এটা একুট মেডিসিন। একুট মেডিসিন একটা চ্যাপ্টার আছে, ওই একুট মেডিসিন চ্যাপ্টারের আপনি যে কার্ডিওলজি পোর্শনটা ওটা পড়ে ফেলবেন। ওখানে আপনার সাসপেক্টেড ওখানে আপনি সরি আমি একটু তা- ওখানে একটু আপনার ওখানে আপনার কার্ডিয়াক ট্রপোনিনের ওঠে, মানে কোন কোন পুরো একটা ছক আছে দেখবেন যে বক্সে আপনার কোথায় কোথায় বাড়ে ওটা লেখা আছে। তো ওখান থেকে কার্ডিয়াক ট্রপোনিনে যখন আসবেন তখন ওই পাশ থেকে কার্ডিয়াক ট্রপোনিনের বাকি কজগুলা পড়ে নেবেন। আচ্ছা, নেক্সট আসতেছি। আচ্ছা, চেস্ট এক্স রে, হ্যাঁ। চেস্ট এক্স তে আপনি আহ, মাঝখানে দেখুন বুলেট পয়েন্টের ৪টা পয়েন্ট আছে। আহ, এখানে আপনার ইম্পর্টেন্ট যে মাইটাল স্টেনোসিস এর আপনার পরের পেজে দেখেন যে ২টা ছবি আছে। তো এই ছবি দুটো খুব ইম্পর্টেন্ট, মাইটাল স্টেনোসিস আর আপনার অ্যাortic রেজিটেশন নিয়ে আপনার যে এক্সেট্রা, এটার ফাইন্ডিং গুলো কি হবে। তো চেস্ট এক্স তে আপনারা এই জিনিসটা পড়ে ফেলতে পারেন। সেকেন্ড হচ্ছে সেকেন্ড পারে যে ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফির কমন ইন্ডিকেশন 451 পেজের যে রাইট সাইডে যে উপরের বক্সটা। আচ্ছা, আমি এখন ডপলার ইকোকার্ডিওগ্রাফির ফার্স্ট লাইনটা ইম্পর্টেন্ট, বেশি দরকার নাই। তারপরে সেকেন্ড পেজে দেখেন, ওই পেজেই, সরি সেকেন্ড পেজে, হ্যাঁ পরের পেজটাতে আপনার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ইজ ইউজফুল ইন ডিটেকশন অফ ভাস্কুলার রিগাজিটেশন, সরি ভালভুলার রিগাজিটেশন অ্যান্ড ডিরেকশন ইজ ব্লাড ফ্লো ইজ রিভার্সড, মানে কখন ডপলার করা হয়। তারপর হচ্ছে ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি। আপনার এই যে পয়েন্টটা, এই পয়েন্টের আমি ২টা হাইলাইট করছি, ২টা প্যারা, জাস্ট এটা একটু দাগায় নেন। সো নেক্সট পেজে যাই, ৪৫৩ নম্বর পেজ। এমআরআই তে কখন ইউজফুল? এমআরআই হচ্ছে অ্যাওর্টা দেখার জন্য আমরা ইউজ করি। এই প্যারাটা আমার কাছে একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আপনার প্যারাটা পড়তে পারেন। এমআরআই ইজ ভেরি ইউজফুল ইন ইমেজিং দ্য অ্যাওর্টা। এখন আসি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন।
কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনে আপনার প্রথম হচ্ছে যে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন অত ডিটেলস পড়ার দরকার নাই। আপনার প্রথম যে ২ প্যারা আছে, আপনি প্রথম ২ প্যারা পড়তে পারেন। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, লেফট হার্ট ক্যাথেটারাইজেশন, রাইট হার্ট ক্যাথেটারাইজেশন। আপনার যখন কনজেনিটাল প্রবলেম গুলো আমরা ডিটেক্ট করি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন দিয়ে। একটা এএসডি, বিএসডি এগুলো ডিটেক্ট করার জন্য আপনার কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন আমরা তখন এটা আমরা ইউজ করি। ঠিক আছে? তো পরের টপিকসটা হচ্ছে এখন আপনারা আসেন যে এখন আমরা প্রেজেন্টিং প্রবলেম ইন কার্ডিওভাস্কুলার ডিজিজ। কি, কি প্রেজেন্টিং প্রবলেম হতে পারে? একটা হচ্ছে যে চেস্ট পেইন, তো অন এক্সারশন। সো এখানে বেশি কিছু পড়ার নাই কারণ এটার অনেক পোরশনটা আপনার অ্যাকুট মেডিসিনে আছে। সো অ্যাকুট মেডিসিন পোরশনে আপনার কার্ডিওলজি যে পোরশনটা ওটার মধ্যে ট্রপোনিন একটা ইম্পর্টেন্ট। আর আপনি ওখানে আপনার অ্যানজাইনা আর নন অ্যানজাইনার মধ্যে যে একটা ব্যথার যে একটা পার্থক্য আছে ওই জায়গায় আপনার একটা ছবি আছে, ছবিটা আপনি ওই জায়গা থেকে পড়ে নেবেন। আর এখানে আপনি নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন ফাংশনাল ক্লাসিফিকেশন একবার রিডিং করতে পারেন। এখন আসেন সিনকপস পরের পেজে। সিনকপ মানে হচ্ছে আপনার সেরেব্রাল পারফিউশন কমে যাওয়া ব্রেইনে, সো লস অফ কনসাসনেস। সো এটা হচ্ছে জাস্ট ডেফিনেশন। আর পালপিটেশন তো সেম। পালপিটেশন হচ্ছে কি হার্টবিটটা অ্যাওয়ারনেস বুঝতে পারা। সো এটার ডেফিনেশন এখানে প্যারাটা জাস্ট পুরো ইভালুয়েশন লাগবে না। আপনি ইভালুয়েশনের মধ্যে আপনি নেক্সট পেজে যে 456 আছে এটাতে আপনি সিম্পল অ্যাপ্রোচ টু ডায়াগনোসিস অফ পালপিটেশন। আপনার হার্টবিট রেগুলার হইলে রেগুলার না ইরেগুলার এটার উপর ভিত্তি করে আপনার দুই ভাগে ভাগ করে আপনি কিভাবে এটা ডায়াগনোসিস করা হয় সেটা হচ্ছে আপনার জাস্ট বোঝার জন্য। এই জন্য এটা আপনি ছকটা দেখতে পারেন, ফ্লো চার্টটা। আর ইনভেস্টিগেশন হচ্ছে কনফার্ম বাই অ্যাম্বুলেটরি ইসিজি মনিটর। আপনার যে পালপিটেশনে কোনো পেশেন্ট আসলে আপনার কারণ যখন ইসিজি করবেন তখন তার পালপিটেশন থাকলো না, তখন আপনি বুঝতে পারবেন না যে এটার ও যে কোনো একটা অ্যাটাক হয়েছে কিনা বা কোনো অ্যারাথমিয়া বা কোনো রকমের সমস্যা আছে কিনা। সো এটা হল্টার করতে হয়, হল্টার ইসিজি মনিটরিং করতে হয়, অথবা 24 ঘন্টা ইসিজি একটা মনিটরিং করতে হয়, অথবা অ্যাম্বুলেটরি ইসিজি মনিটরিং করতে হয়। এভাবে আপনার পালপিটেশন গুলার অ্যাটাক গুলো আপনি কোন ইসিজি পেপারে দেখতে পাবেন। সো এটা একটু খেয়াল রাখেন যে পালপিটেশনের নরমাল ইসিজি না অ্যাম্বুলেটরি ইসিজি। কার্ডিয়াক অ্যারেস্ট, এখন কার্ডিয়াক অ্যারেস্ট এর টপিকসটা অনেক বড়। সো এগুলোর মধ্যে কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে আপনি প্রথম প্যারাটাই পুরো প্যারাটাই পড়তে পারেন। এটা হচ্ছে কার্ডিয়াক আউটপুটের সাডেন লস হবে অ্যাসিস্টোলের কারণে, বিটির কারণে। সো আর পরবর্তীতে আপনার যে ভেন্টিলেশন ফিব্রিলেশনের যে ইসিজি এটা হচ্ছে ক্যাওটিক একটা রিদম হবে। সো এটা আপনি দেখতে হবে আর কি। সো এটা দেখলে আপনার আপনার যদি ইসিজি গুলো দেখেন তাহলে ভালো করে মনে থাকবে। আর হচ্ছে কজেস অফ সাডেন কার্ডিয়াক ডেথ, এটা খুব ইম্পর্টেন্ট একটা বক্স। এই বক্সটা পরীক্ষায় আসার মতো একটা বক্স। সো এটা একটু ভালো করে পড়বেন, এটা ভালো দাগায় রাখেন। এখানে স্ট্রাকচারাল, নন স্ট্রাকচারাল ভাগ করে দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, যেটা 85% কোর্স। সো এই বক্সটা খুব ইম্পর্টেন্ট। এখন আসেন পরবর্তীতে আমরা অ্যাবনরমাল হার্ট সাউন্ডে যাই। এখন অ্যাবনরমাল হার্ট সাউন্ডে যাওয়ার আগে দেখেন যে এই পেজটাতে ছকটা আছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট। এই ছকটার মধ্যে আপনি নিচের দিকে দেখেন যে রিভার্সিবল কজ কোনগুলা। 6টা ই আছে, 4টা টি আছে। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। হাইপোক্সিয়া, হাইপোভলিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোথার্মিয়া আর হচ্ছে হাইপারথার্মিয়া। সো আর টিতে 4টা টি, থ্রোম্বোসিস, টেনশন, নিউমোথোরাক্স, ট্যাম্পোনেট, টক্সিন এগুলো ইম্পর্টেন্ট। আর কনসিডার কি কি কনসিডার করবেন? আল্ট্রাসাউন্ড ইমেজিং, মেকানিক্যাল চেস্ট পেইন, মেকানিক্যাল চেস্ট কম্প্রেশন এগুলো আর কি। সো পুরোটা পড়তে পারলে ভালো, আপনার একটা আইডিয়া হবে। আর এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। নরমাল এন্ড অ্যাবনরমাল হার্ট সাউন্ড, এটা আমি যেটা দেখাইছিলাম যে আমার আগের একটা স্লাইডে, যেটা আপনি দেখাচ্ছিলেন যে পরীক্ষার আগে কি কি পড়বেন তার মধ্যে এটা একটা। সো এটা খুব ইম্পর্টেন্ট কারণ অ্যাবনরমাল হার্ট সাউন্ড আমরা কোথায় কোথায় পাবো, S1 লাউড হয় কোথায়, সফট হয় কোথায়, এগুলো বোঝার জন্য আপনার যদি ফিজিওলজিটা পারা থাকে তাহলে বেটার। ফিজিওলজিটা বুঝে আপনি এই জিনিসগুলো মনে রাখবেন, তাহলে ধরেন বাই চান্স যদি ভুলেও যান তাহলে ফিজিওলজিটা আপনি বুঝতে পারার কারণে কিন্তু আপনি এগুলো আনসার করতে পারবেন। আর S2 তে, S1 এ তো আপনার লাউড আর সফট।
আর এস টু তে আপনার অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে এ টু আগে হবে, এ টু নর্মাল স্প্লিটিং হয়, আপনার যে ইন্সপিরেশনে যে স্প্লিটিং হয় এস টু এর মানে সেকেন্ড হার্ট সাউন্ডের, এ টু টা আগে হবে, বন্ধ হবে, তারপরে পি টু মানে পালমোনারি ভালভ বন্ধ হয়। তা আগে অ্যাওর্টিক ভালভ বন্ধ, তারপর পালমোনারি ভালভ। সো এই জন্য ফিক্সড ওয়াইড স্প্লিটিং অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ওয়াইড বাট ভ্যারিয়েবল স্প্লিটিং এটা হচ্ছে আপনার রাইট বান্ডাস ব্রাঞ্চ, রাইট বান্ডাস বান্ডাল ব্রাঞ্চ ব্লক, আর রিভার্স স্প্লিটিং এ হচ্ছে আপনার লেফট বান্ডাল ব্রাঞ্চ ব্লক। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড কই কই পাওয়া যায় এটাও ইম্পর্টেন্ট। সো এই জন্যই ওভারঅল এই ছকটাই আপনার বক্সটাই খুব ইম্পর্টেন্ট। আর এস ফোর আপনার কোথায় পাওয়া যায়? কার্ডিওমায়োপ্যাথিতেও এস ফোর পাওয়া যায়, এটাও একটু খেয়াল রাখতে হবে। এটা আমি লেখা নেই, পরবর্তীতে যখন পড়বেন তখন দেখবেন আর কি। সিস্টোলিক ক্লিক কোথায় পাওয়া যায়? এএস আর পিএস, অ্যাওর্টিক স্টেনোসিস আর পালমোনারি স্টেনোসিসে পাওয়া যায়। ওপেনিং স্ন্যাপ মাইটাল স্টেনোসিসে পাওয়া যায়। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এখন আসেন বিনাইন মারমারের কি কি ফিচার। সফট হবে, মিড সিস্টোলিক হবে, লেফট স্টার্নাল এজে এটা শোনা যাবে, এটা কোনো রেডিয়েশন না, এটা কোনো কার্ডিক অ্যাবনর্মালিটি নেই। সো এটা হচ্ছে আপনার বিনাইন মারমার বা ইনোসেন্ট মারমারের একটা ফিচার, তো এটা ইম্পর্টেন্ট এই বক্সটা। তো এই পেজে এই দুইটা বক্স খুবই ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা লাইন আমি হাইলাইট করছি, ইজ দ্য সাউন্ড প্যাথোলজিক্যাল। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লাস্টের দিকে পুরোটা পড়লে বেটার, আপনি লাস্টের দিকে যে লাইনটা আছে যে বিনাইন মারমার সবসময় আহ আপনার সিস্টোলে হবে, এই জন্য এটা দেখেন মিড সিস্টোলিক মারমার। তো আর যদি আপনি ডায়াস্টোলিক মারমার মারমার পান তাই এটা অলওয়েজ প্যাথোলজিক্যাল। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, আপনি যদি ডায়াস্টোলিক মারমারটা সবসময় প্যাথোলজিক্যাল, এটা একটু মনে রাখতে হবে। এখন আসেন যে হাউ টু অ্যাসেস এ হার্ট মারমার, এটা দরকার নাই। এখন নেক্সট পেজে কমন ফিচার্স অফ কমন সিস্টোলিক মারমার আর হচ্ছে আপনার দ্য টাইমিং এন্ড প্যাটার্ন অফ কার্ডিয়াক মারমার। সো এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। সো আমি যে আগে দেখাইছিলাম যে ওটার মধ্যে একটা ছিল আপনার হার্ট সাউন্ড, এখানে হচ্ছে আপনার মারমারের যে ফিচার্স গুলো। সো এই দুই পেজে চারটা বক্স খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষার আগের দিন হলো করবেন। সো আমি এখানে ডিটেলস যাবো না কোনটা কিভাবে মনে রাখতে হয়, কারণ এটা পড়লে অনেক সময় লাগবে। সো এই জন্য আমি জাস্ট গাইড সুপারফিশিয়ালি বলি যে এই জিনিসগুলো আপনার পড়তে হবে। কারণ আর আপনি যখন ওই যে নেক্সট মারমার দেখাবো তখন একটু মারমার সম্পর্কে একটু বলার চেষ্টা করবো। সো আর এই পাশে এই ছবিটাও আপনি দেখতে পারেন, এখানেও আপনার ফিজিওলজিটা বোঝার জন্য, আপনি নরমাল ফিজিওলজিটা বুঝলে আপনি এই ছবিটা ইজিলি বুঝবেন। তো সিস্টোলিক মারমার, ডায়াস্টোলিক মারমার, কখন থার্ড সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড আসতেছে এটা বোঝার জন্য। আর কন্টিনিউয়াস মারমার প্যাটেন্ট ডাক্টাস আর্টারিয়াসে পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। সো এই জন্য আলাদা দাগে রাখবেন। এখন আসেন হার্ট ফেলিওর, অনেক ইম্পর্টেন্ট টপিকস হার্ট ফেলিওর। ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে আপনার অনেকগুলোই আছে, যেমন হার্ট ফেলিওর, এমআই, তারপর হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কার্ডিওমায়োপ্যাথি, তারপর হচ্ছে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এগুলো খুব ইম্পর্টেন্ট। সো এগুলো মোটামুটি সবই পড়তে হবে এগুলো ডিজিজ। সো হার্ট ফেলিওর আপনি ওভারঅল পুরোটাই রিডিং করবেন। আর এটা হচ্ছে আমি দাগা রাখার চেষ্টা করতেছি যে লেফট হার্ট ফেলিওর আপনার ফিচার কি কি হবে, কজ গুলা কি কি, রাইট হার্ট ফেলিওরের কজ। সো এই পেজে আপনার যে প্যাথোজেনেসিস যেগুলো আছে এগুলো আপনি সবগুলাই পড়বেন মোটামুটি। আর নেক্সট পেজে দেখেন যে মেকানিজম অফ হার্ট ফেলিওর, এটাতে আপনার দেখবেন যে আপনার পুরাটাই ইম্পর্টেন্ট। এটা বড় হইলেও এটা আসলে ইজি, আপনি যদি পুরোটা ভিতরে রিডিং পড়েন তবে দেখবেন যে আপনার এটা কোরিলেশন করতে ইজি হতেছে। তো আপনার যদি এটা প্রেসার ওভারলোডের কারণে হাইপার হার্ট ফেলিওর হতে পারে, তারপর হচ্ছে ভলিউম ওভারলোডের কারণে হার্ট ফেলিওর হতে পারে, অ্যারিথমিয়া যদি থাকে তাহলে হার্ট ফেলিওর হতে পারে, ডায়াস্টোলিক ডিসফাংশন হলে হার্ট ফেলিওর হতে পারে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যেমন ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি কমে গেলে দেখবেন যে মায়োকার্ডিয়াল ইনফেকশনে ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি কমে গিয়ে হার্ট ফেলিওর হয়। তারপরে এখন ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন মানে হচ্ছে প্রেসার ওভারলোড, প্রেসার ওভারলোড মানে হচ্ছে আপনার অ্যাওর্টিক স্টেনোসিস, মানে অ্যাওর্টা থেকে ব্লাডটা আপনার মানে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা আপনার অ্যাওর্টাতে যাইতে পারতেছে না, এই জন্য আপনার একটা লেফট ভেন্ট্রিকল যেটা প্রেসার তৈরি হবে, হার্ট ফেলিওর হতে পারে। সো আর ভলিউম ওভারলোড মানে হচ্ছে আপনার রিগার্জিটেশন। সো এখানে দেখেন অ্যাওর্টিক রিগার্জিটেশন, ভলিউম ওভারলোড।
সো এই জিনিসগুলো একটু ইজি বোঝা। আপনি যদি প্যাথোলজিটা বুঝেন তাহলে আপনার এটা ইজি হবে বুঝতে। তো কোনটাতে প্রেসার ওভারলোড হচ্ছে আর কোনটাতে ভলিউম ওভারলোড হচ্ছে। কারণ রিগার্জিটেশনে আপনি সিস্টোলিক মান ডায়াস্টোলিক মান তো আপনার একটা ব্যাক ফ্লো হবে রিগার্জিটেশনে। তো ব্যাক ফ্লোর জন্যই ধরেন ডায়াস্টলের সময় যখন অ্যাওর্টা থেকে লেফট ভেন্ট্রিকুলার ব্লাড আসার কথা না, তো অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকলে ভলিউম ওভারলোড হবে। কি হবে? কারণ অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়ে আছে। এই জন্য ব্যাক ব্যাক ফ্লো হওয়াতে আপনার ডায়াস্টলের সময় আপনার অ্যাওর্টা থেকে লেফট ভেন্ট্রিকুলে ব্লাড গুলো চলে আসবে। তো এই জন্য এটা ভলিউম ওভারলোড, এটা কিন্তু প্রেসার ওভারলোড না। সো রিগার্জিটেশন গুলোতে যত রিগার্জিটেশন আছে সবগুলো ভলিউম ওভারলোড হয়। আর স্টোনোসিসে আপনার প্রেসার ওভারলোড। সো এভাবে মনে রাখতে পারেন। অ্যারিথমিয়াতে আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, টাইকার্ডিয়া, কমপ্লিট হার্ট ব্লক, হার্ট ফেলিওর হতে পারে। ডায়াস্টোলিক ডিসফাংশন এটা খেয়াল রাখতে হবে। কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস, রেস্ট্রিকটিভ মায়োকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি, আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ফাইব্রোসিস, কার্ডিয়াক টেম্পোনেট এগুলাতে ডায়াস্টোলিক ফাংশন হয়। সো এগুলো আপনি যদি আলাদা করে মনে রাখেন তাহলে খাতায় লিখতে পারলে তো আরো ভালো। কারণ ডায়াস্টোলিক ডিসফাংশন হয় আপনার রেস্ট্রিকটিভে, আর সিস্টোলিক আপনার যদি এইচওসিএম যেটা হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, এখানে সিস্টোলিক ডিসফাংশন। সো এই জিনিস ডিসফাংশন গুলা এগুলা সিস্টোলিক কোনটাতে ডায়াস্টোলিক কোনটাতে এগুলা আলাদা আলাদা করে কোরিলেশন করে পড়বেন, তাহলে দেখবেন ইজি হবে। কার্ডিওলজি এমনি একটু কঠিন সাবজেক্ট, মনে রাখাটা একটু টাফ। তারপর আপনি যদি লিখে লিখে আলাদা করে একটার সাথে একটা কোরিলেশন করে পড়তে পারেন তাহলে এটা বেটার হয়। এখন দেখেন যে ওই পেজেই নিউরোহিউমারাল অ্যাক্টিভেশন অফ কম্পেনসেটরি মেকানিজম। সো পুরোটাই ইম্পর্টেন্ট। সো আমি তাও হাইলাইট করে দিচ্ছি মাঝখানে দেখেন যে নিউরোহরমোনাল অ্যাক্টিভেশন হলে কি কি অ্যাক্টিভেটেড হইতেছে আপনার। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, রেনাল অ্যাঞ্জিওটেনসিন, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, ভেসোপ্রেসিন সিস্টেম, এন্ডোথেলিন সিস্টেম, এই চারটা সিস্টেম নিউরোহিউমারাল অ্যাক্টিভেশন হইতেছে, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনার এখানে এই প্যারাটা ইম্পর্টেন্ট। আমি একটু এই প্যারাটা একটু হাইলাইট করে দিচ্ছি, এটাই এই ফ্লো চার্ট হিসেবে দেওয়া আছে। সো দুইটা প্রায় একই, তো এটা একটু দাগা রাখতে পারেন। এখন দেখেন হার্ট ফেলিওরের দুই পাশে আপনার দেখেন এই পেজটা ইম্পর্টেন্ট, এই ছবিটা যে পেজটা আছে পুরো পেজটাই খুব ইম্পর্টেন্ট। তো রাইট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর কখন হবে এটা এই ছবি দিয়ে মনে রাখবেন। ঠিক আছে। আর তো এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট, সাথে এই দুইটা বক্সও খুবই ইম্পর্টেন্ট। এখন কি কি ফ্যাক্টর হলে আপনার হার্ট ফেলিওর অ্যাগ্রেভেট করে, মানে হার্ট ফেলিওরকে বাড়ায় দেয়, আবার পেরিফেরাল এডিমার কি কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে এটাও ইম্পর্টেন্ট। সো এই তিনটা ছবি, দুইটা বক্স আর একটা ছবি খুবই ইম্পর্টেন্ট। এখন আসেন কমপ্লিকেশন অফ হার্ট ফেলিওর। কমপ্লিকেশন অফ দ্য হার্ট ফেলিওর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে বেসিক্যালি হার্ট ফেলিওর তো অনেক বেশি ইম্পর্টেন্ট, তো কমপ্লিকেশনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো কমপ্লিকেশনের মধ্যে 6টা 7টা কমপ্লিকেশন আছে। এগুলোর ভিতরে ডিটেলস আপনি পড়বেন। রেনাল ফেলিওর কিভাবে হচ্ছে, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোনাট্রিমিয়া, ইম্পেয়ার্ড লিভার ফাংশন, এগুলো কিভাবে হচ্ছে এটা আপনার বুঝতে হবে, বা বুঝে আপনি বুঝে বুঝে পড়বেন কোন কোন ড্রাগসের কারণে হতে পারে। সো এই জিনিসগুলো একটু বুঝে পড়বেন। ইম্পেয়ার্ড লিভার ফাংশন, থ্রোম্বোএম্বোলিজম, অ্যারিথমিয়া হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ হচ্ছে। আবার ওই পেজেরই আপনি ডান পাশে দেখেন হার্ট ফেলিওরের ছবি দেওয়া আছে, মানে এক্স-রে করলে আমি কি কি পাবো, মানে কি কি পেতে পারি। সো সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো রেডিওলজিক্যাল রেডিওলজিক্যাল ফিচার্সটা আপনার খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ইনভেস্টিগেশনে আপনার যা লেখা আছে তো মোটামুটি এটা আপনি পড়ার চেষ্টা করবেন। এখন অ্যাকুট হার্ট ফেলিওর, ম্যানেজমেন্ট অফ অ্যাকুট হার্ট ফেলিওর, এখানে একটা বক্স আছে লাল দাগে, দেখেন এই বক্সটা ইম্পর্টেন্ট খুব। পেশেন্টকে হাইপো অক্সিজেন দিতে হবে, পেশেন্টকে প্রপটা পজিশন করতে হবে। ঠিক আছে। তারপরেও না কমলে আপনার সিপ্যাপ দিতে হবে, আর আইভি ডায়াবেটিক্স দিতে হবে, লুপ ডায়াবেটিক্স, ফুসেমাইড, ভলিউম ওভারলোডটা কম কম করার জন্য। তো কোনটা কি কমায়, এই কোনটা হাইপোক্সিয়া কারেক্ট করে, কোনটা প্রিলোড আফটারলোড কমায়, এই পুরো বক্সটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে চেস্ট পেন হলে আমরা নাইট্রেটও দিতে পারি, এগুলো বলা আছে। আর ডান পাশের বক্সটা দেখেন জেনারেল মেজার অফ হার্ট ফেলিওর, তো এটাও আপনি একটু লিঙ্ক করে রাখেন। এখানে এই বক্সটা খুব ইম্পর্টেন্ট, অ্যাকুট পালমোনারি এডিমা বক্সটা। এখন আসেন ম্যানেজমেন্ট অফ ক্রনিক হার্ট ফেলিওর।
ক্রনিক হার্ট ফেলিওর আপনি পুরোটা একবার রিডিং পড়বেন। পুরোটা রিডিং পড়ার পরে আপনার কাছে ধরেন আপনি এই যে ডায়াবেটিক্স পুরো হেডিং এ যা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, তারপর হচ্ছে এআরবি ব্লকার, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ন্যাপ্রিলাইসিন ইনহিবিটর, সেকুবিট্রিল, এই জিনিসগুলা কখন দেওয়া হয়, তারপরে হচ্ছে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট কি, ক্রনিক হার্ট ফেলিওর হইলে আমরা কোনগুলা দিব। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। অ্যাকুট হার্ট ফেলিওর এক ধরনের ট্রিটমেন্ট, ক্রনিক হার্ট ফেলিওর এক ধরনের ট্রিটমেন্ট। কারণ সো আমি তো বলে রাখি যে আপনি যে ক্রনিক হার্ট ফেলিওর হলে আমাদের এসি ইনহিবিটর, বিটা ব্লকার, এটা হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ। তারপরে হচ্ছে এসি ইনহিবিটর, যদি কারো ড্রাই কফ থাকে তাহলে এসি ইনহিবিটরের জায়গায় এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিতে পারেন। সো এগুলো হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ। ঠিক আছে? সো এগুলা ইম্পর্টেন্ট। আপনি কাকে কোন ড্রাগ দিবেন। ট্রিটমেন্টটা ওভাবে ইম্পর্টেন্ট না। হার্ট ফেলিওরে ধরেন আপনার প্যাথোজেনেসিস মেকানিজম কিভাবে হচ্ছে, তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো ফিচার গুলো ইম্পর্টেন্ট। সো এখানে আসেন, এখানে আপনি আরেকটা জিনিস যে আপনার ফার্মাকোলজি আপনি যদি পুরোটা পড়েন তাহলে আপনার ফার্মাকোলজি পোর্শনটাও পড়া হয়ে যেতেছে। এটা একটা সুবিধা আছে এই জিনিসটা পড়া। আরেকটা হচ্ছে আপনার যে দেখেন এটা পরে ভেজোডাইলেটর, বিটা, এখন বিটা ব্লকার, এগুলো সম্পর্কে ইভাব্র্যাডিন, ডিগক্সিন, এগুলো সম্পর্কে লেখা আছে, একটু পড়লেই হবে। আপনার নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট খুব একটা দরকার নেই। আপনার হার্ট ফেলিওরের ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটা পড়লেই হবে। আর এখানে আপনি এই জিনিসটা, এই ফ্লো চার্টটা পড়তে পারেন কিভাবে আপনার হার্ট ফেলিওরে ড্রাগস গুলো কিভাবে অ্যাকশন করে, এসি ইনহিবিটর, এআরবি ব্লকার, বিটা ব্লকার, তারপর হচ্ছে স্পাইনোলেকটন মানে মিনারেল রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এই চারটা ড্রাগ আমরা দেই। সো এটা একটু খেয়াল রাখতে হবে। এগুলা দেই কেন, কারণ এগুলো হচ্ছে হার্ট রেটে ক্রনিক হার্ট ফেলিওরে মর্টালিটি কমায়। সো এটা ইম্পর্টেন্ট খুব। এখন আসেন কার্ডিয়াক অ্যারিথমিয়া। আচ্ছা, কার্ডিয়াক অ্যারিথমিয়া যাওয়ার আগে আমার সেশন শেষ হয়ে যেতেছে, তো আমি আবার রিস্টার্ট দিয়ে আমি আবার নতুন সেশন দিচ্ছি, আইডি দিয়ে দিচ্ছি। আপনার নতুন সেশনে জয়েন করেন যারা এখন দেখতেছেন আমার সাথে। ঠিক আছে? সো আমি একবারেই সেশনটা, নতুন সেশন অন করতেছি।
আচ্ছা, শোনা যাচ্ছে? জি, ওকে। আচ্ছা, আমরা শেষ করছিলাম হার্ট ফেলারে। এখন অ্যারিথমিয়াতে আসি। আচ্ছা, কার্ডিয়াক অ্যারিথমিয়াতে আসার আগে একটা জিনিস বলি যে কার্ডিয়াক অ্যারিথমিয়াতে আপনার খুব বেশি কঠিন বা ডিপে ওরা কোশ্চেন করবে না। তো একটু সুপারফিশিয়ালি করবে, কারণ কার্ডিয়াক অ্যারিথমিয়া এমনি একটু কঠিন সাবজেক্ট, ধরেন একটু কঠিন টপিকস গুলোর মধ্যে একটা। সো এই জিনিসগুলো একটু বারবার পড়লেই বেটার, কারণ কিছু ইম্পর্টেন্ট বক্স আছে, টপিকস আছে, আপনার কিছু ইসিজি আছে, ওগুলাতে নিয়ে আপনি ধরেন আহ, একটা ভালো কার্ডিয়াক অ্যারিথমিয়ার উপরে ইয়ে করতে পারবেন। সো আমি একটু কার্ডিয়াক অ্যারিথমিয়ার চেষ্টা করবো যে সুপারফিশিয়ালি যতটুকু দাগায় দেওয়া যায়, মানে এর বাইরে আশা করি আসবে না। আচ্ছা, কার্ডিয়াক অ্যারিথমিয়ার যে প্যাথোজেনেসিস সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে অটোমেটিসিটি, একটা হচ্ছে রিএন্ট্রি, একটা হচ্ছে ট্রিগার্ড অ্যাক্টিভিটি। সো এই তিনটা জিনিস আপনারা রিডিং করবেন। আর এখানে দেখেন দুইটা ক্লিনিক্যাল ফিচারের উপর দুইটা প্যারা আছে। এখানে দুইটা প্যারাটা পড়ার চেষ্টা করবেন যে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলে কি হবে, ব্র্যাডিকার্ডিয়া হলে কি হবে। সো এই ছবিটা দেখেন, মিলাই মিলাই পড়তে পারেন। একটা হচ্ছে সাইনাস রিদম হলে কিরকম হবে, প্রিম্যাচুর ইম্পালস হলে কিরকম হবে, ফ্রি এন্ট্রি হলে কিরকম হবে, ট্যাকিকার্ডিয়া হলে কিরকম হবে। সো আসলে এত ডিটেলস বলার তো আসলে মানে টার্গেট না, মানে সময় নাই, এই জন্য আমি জাস্ট আউটলাইন দিয়ে দেবো, মানে এখানে এই জিনিসগুলো আপনার পড়তে হবে। সো এখন পরের পেজ 469 পেজে আসেন। সাইনাস অ্যারিথমিয়া। সাইনাস অ্যারিথমিয়াতে আপনার পুরা প্যারাটা পড়বেন, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া পুরাটা পড়বেন। পাশে দুটো দেখেন যে ট্যাকিকার্ডিয়ার কজ, ব্র্যাডিকার্ডিয়ার কজ, আর হচ্ছে সাইনোয়াট্রিয়াল ডিজিজের কমন ফিচার গুলা কি কি। সো এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এখানে আপনি বক্স পড়ার একটা ট্যাকটিস হচ্ছে আপনি শেষের দিক থেকে পড়ার চেষ্টা করেন বক্স গুলা। যেমন আপনি সাইনাস ব্র্যাডিকার্ডিয়ার উপরে আপনি সাইনাস ট্যাকিকার্ডিয়া পরে আপনি যে লাস্টের যে পয়েন্ট গুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করেন, তাহলে বেটার মনে থাকবে। বিটা অ্যাগনিস্ট আপনার ট্যাকিকার্ডিয়া করতেছে, ফিওক্রোমোসাইটোমা, থাইরয়েডক্সিকোসিস, এই পয়েন্টগুলো আগে আগে পড়ে। আর নরমালি হাইপারডাইনামিক সার্কুলেশন হলে তো ট্যাকিকার্ডিয়া হবেই। সো বিটা অ্যাগনিস্ট যেমন ট্যাকিকার্ডিয়া করে, কোন কোন ড্রাগ ব্র্যাডিকার্ডিয়া করে, বিটা ব্লকার, ডিগক্সিন, ভেরাপামিন, এগুলো একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে সাইনোয়াট্রিয়াল ডিজিজের কমন ফিচার্স গুলো কি কি। এখন আসেন সিক্স সাইনাস সিনড্রোম। সিক্স সাইনাস সিনড্রোমটা হচ্ছে আপনার ব্র্যাডিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া দুইটাই থাকবে। এই যে ইসিজি তে দেখেন সাইনাস অ্যারেস্ট, প্রথমে দেখেন সাইনাস ব্রিথ, তারপর হচ্ছে অ্যাট্রিয়াল একটোপিক, মানে একটা পি এক্সট্রা আসছে, তারপর হচ্ছে জাংশনাল ব্রিথ, ঠিক আছে, কিউআরএস কমপ্লেক্স এক্সট্রা এক্সট্রা আসতেছে। এখন দেখেন সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, দেখেন দুটার মধ্যে অনেক বেশি গ্যাপ, 60 নিচে। সাইনাস অ্যারেস্ট মানে একটা রিদম যাওয়ার পরে একটা সাইনাস অ্যারেস্ট হয়ে গেল, তারপর আবার হলো। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, পি ওয়েভ পাওয়া যাবে না, ন্যারো কিউআরএস কমপ্লেক্স, ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়ার একটা এক্সাম্পল হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ইরেগুলার হবে পাঁচটা। সো আপনি এটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে সাইনোয়াট্রিয়াল ডিজিজ আপনার বোঝা গেছে, আপনার এখানে একটু রিডিং করবেন আর কি, ঠিক আছে। নেক্সট দেখেন অ্যাট্রিয়াল এক্টোপিক বিট। আমি ইসিজি গুলো দাগায় রাখছি কেন, কারণ আপনি যদি ইসিজি লাইনগুলোর সাথে যদি আপনি এটা কোরিলেট করেন, তাহলে আপনার ইসিজিও বুঝতে সুবিধা হবে, আপনার হেল্প হলো আর কি। এগুলো পরীক্ষা ওভাবে আসবে না, মানে আপনার কোশ্চেন এগুলো না, আপনি ধরুন ট্রু ফলস দিতে পারেন। আপনার সিঙ্গেল বেসটা মেনলি ডিজিজ, বড় বড় ডিজিজ গুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, ওখান থেকে মেনলি সিঙ্গেল বেস গুলো দেয়। তো এখান থেকে আপনার সিঙ্গেল বেস ওভাবে না দিলেও আপনার ট্রু ফলস দিতে পারে, এই জন্যই ইসিজি গুলো দেখে আপনি ভিতরে পড়ে রাখবেন। অ্যাট্রিয়াল ফ্লাটার, স টুথ ওয়েভ, এই যে নিচে আমি দেখেন অ্যাট্রিয়াল ফ্লাটার পোর্শনে আমি
দাগ দিয়ে রাখছি, sawtooth flutter পাওয়া যাবে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর ফ্লাটার ডিফারেন্সটা কি? এটা sawtooth flutter আর ওখানে হচ্ছে আপনার ফিব্রিলেটরি ওয়েভ থাকবে অ্যাট্রিয়ামের দিকে, মানে হচ্ছে পি ওয়েভ। মানে অ্যাট্রিয়ামে যদি আপনার বেশি বেশি ডিপোলারাইজেশন হয় তাহলে আপনার ওখানে ফিব্রিলেটরি পি ওয়েভ পাওয়া যাবে, অথবা পি এতই বেশি ওখানে ফিব্রিলেশন হবে যে আপনার পি ওয়েভ পাওয়া যাবে। সো এই জন্যই পি ওয়েভ থাকে না ম্যাক্সিমাম টাইম। ঠিক আছে, অ্যাট্রিয়াল ফ্লাটারে sawtooth flutter ওয়েভ পাবে না। আর অ্যাট্রিয়াল ফ্লাটারের ম্যানেজমেন্ট কি? বিটা ব্লকার, ডিগক্সিন, পেরাপাম। তো আর কার্ডিও ভার্সন তো আছেই। আপনার একটা কথা বলে রাখি যে কার্ডিও ভার্সন আপনি কখন দিবেন? যখনই দেখবেন পেশেন্টের হার্ট ফেলিওর আছে, বিপি হাইপোটেনশন মানে বিপি 96 এর নিচে, অথবা শকে আছে পেশেন্ট, অথবা কোনো আহ, আপনি যদি দেখেন যে কমপ্লিট হার্ট ব্লক হলো, তাহলে তখন আপনার কিন্তু আপনার যদি তাকে হেমোডাইনামিক মানে পালস, বিপি এগুলো যদি ভালো না থাকে, মানে আনস্টেবল থাকে, হেমোডাইনামিক স্টেবিলিটি যদি না থাকে, তখন আপনার সব রিদমের একটা প্রথম কমন হচ্ছে আপনার আগে ডিসি কনভার্সন দিতে হবে, কার্ডিও ভার্সন দিতে হবে। ঠিক আছে, অথবা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হচ্ছে ডিফিব্রিলেশন করতে হবে, ডিফিব্রিলেটর দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন জিনিস। তারপরে আপনি ড্রাগ ম্যানেজমেন্টে চলে যান, এটা হচ্ছে মেইন। সো আপনি যদি কোশ্চেন আসে যদি কখনো অ্যারিথমিয়া নিয়ে, যে ধরেন আপনার কি হলো, যেটা আপনার পেশেন্টের স্টেবল বিপি কম, পালস বেশি, পেশেন্টের শকে চলে গেছে, তা আপনি কি করবেন? অনেকগুলো ড্রাগ দিল আপনাকে, ডিসি কনভার্সন অপশনে দিল, তা আপনাকে আগে ডিসি কনভার্সন দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ট্যাকটিস সবগুলো অ্যারিথমিয়া। সো সব মানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যারিথমিয়া আর কি। আর আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা ইম্পর্টেন্ট এই অ্যারিথমিয়ার মধ্যে। আপনার ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, টর্সাটিস ডি পয়েন্টিস, আপনার কিউটি সিনড্রোম, লং কিউটির কজ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর এই ন্যারো কমপ্লেক্স ট্যাকিয়ার মধ্যে, ট্যাকিকার্ডিয়ার মধ্যে আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন টপিকসটা। সো এখানে পুরোটা পড়বেন প্রথম প্যারা যা আছে। আবার হচ্ছে আপনি প্যাথোজেনিসটা আপনি চাইলেও পড়তে পারেন বা একটা রিডিং দিয়ে পড়তে পারেন। মেকানিজমটা এখানে ছবি সহ একটা মেকানিজম আছে, সো এটা দেখবেন। ইসিজিটা কিরকম হবে, পিওএফ থাকবে না, ন্যারো কিউআরএস কমপ্লেক্স হবে, তারপর হচ্ছে রিদমটা ইরেগুলার হবে, ফাস্ট ভেন্ট্রিকুলার রেট হতে পারে 120 থেকে 160 এর মধ্যে হবে। ঠিক আছে, অ্যাকুট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এরকম হবে, আর ক্রনিক অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কিরকম হবে, দুইটা দুই রকম ছবি দেওয়া আছে। সো আরেকটা হচ্ছে যে আপনার কমন কজেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা খুব ইম্পর্টেন্ট, মানে কি কি কজে আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। সো আপনি কজ গুলো যদি মনে রাখেন, তো কজ দিয়ে অনেক সময় সিঙ্গেল বেস আসতে পারে, যে পেশেন্ট ধরেন অ্যালকোহল খাচ্ছে, তার ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, বা আপনার ইসিজিতে পালেন আপনি, পিওএফ পালেন না, ইরেগুলার ইরেগুলার রিদম, তো ডায়াগনোসিস কি হবে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এরকম আর কি। সো এই কজের সবগুলো পয়েন্টই খুব ইম্পর্টেন্ট। তারপরে ম্যানেজমেন্টে আপনার খুব বেশি লাগবে না, আপনি রিডিং করবেন জাস্ট। রিদম কন্ট্রোল, রেট কন্ট্রোল এগুলো পরে আপনি পয়েন্টগুলো লিখে রাখবেন যে কোন কোন ড্রাগ দিয়ে আমার রিদম কন্ট্রোল করা হয়। যেমন রেট কন্ট্রোলের জন্য আমরা বিটা ব্লকার ইউজ করি। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর রিদম কন্ট্রোলের জন্য আমরা অ্যামাইডোরেন আর ফ্লেকেনামাইড ইউজ করি। এটা যখন আপনি ভিতরে পড়বেন তখন বুঝবেন, যে আমি জাস্ট মুখে বলে দিলাম যে এগুলা আপনি যখন পড়বেন তখন এটা আপনি ইজি হবে। আরেকটা হচ্ছে আপনার স্কোর। এখন আপনি ওয়ারফেরিনে আমরা একটা স্কোর করি, এটা হচ্ছে CHA2 DS2 BASC, স্ট্রোক রিস্ক স্কোরিং সিস্টেম। নন ভালভুলার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের জন্য আমরা আহ, একটা স্কোর করি। তো এই স্কোরের আপনার মেইন জিনিস হচ্ছে আপনার কেন স্কোরটা করবো? স্কোরটা করবো আপনার ওয়ারফেরিন দিব কিনা, মানে অ্যান্টিকোয়াগুলেশন লাগবে কিনা। কারণ অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আপনার অনেক বেশি ফিব্রিলেশন হলে আপনার ব্লাড জমা হয়ে থাকে। সো এটা আপনি আপনি যদি এটা যদি ক্লট রিমুভ করা না হয়, তাহলে এটা ব্রেনে গিয়ে স্ট্রোক করবে। সো এই দেখেন অ্যানুয়াল স্ট্রোক রিস্ক আছে একটা, একটা পয়েন্ট আছে। যদি এটা পড়া লাগবে না, আপনি জাস্ট স্কোরটা দেখবেন। ঠিক আছে, তো এই জন্যই আমরা এটা এই স্কোরটা করি যে ক্লিনিক্যালি, যে ওয়ারফেরিন লাগবে কি লাগবে না। আর ভালভুলার যদি কোনো কজ থাকে, তো তার ক্ষেত্রে অবশ্যই ওয়ারফেরিন দিতে হবে। এটা নন ভালভুলার হলে আমরা স্কোরিং করব, যদি 2 বা তার বেশি হয় তাহলে আমরা তাকে ওয়ারফেরিন দিব। এটাই হচ্ছে মেন। আরেকটা আছে হ্যাজব্রেড স্ক্রিন সিস্টেম, রিং রিক্সের জন্য, এটা দরকার নাই। সো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন টপিকসটা গেল। এখন হচ্ছে আপনার এসভিটি, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ইসিজিটা দেখেন, ইসিজিটা দেখবেন। তারপর হচ্ছে আপনার এবিএনআরটি, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডাল রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া।
অ্যাট্রিওভেন্ট্রিকুলার রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া, এটা আপনি লিঙ্ক করতে পারেন। এখানে যে আপনার যে ছবিগুলো দেওয়া আছে ছবির সাথে কোরিলেশন করে আপনি ভিতরে এটা পড়বেন। তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার আপনার ফিচার্স গুলা কি কি, আপনার কি কি ফিচার হলে আপনি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াকে আলাদা করতে পারবেন এসভিটি উইথ অ্যাভারেন্সি থেকে, অথবা এটা ভিএফ কিনা, তো এটা এসভিটি কিনা অথবা সুপারভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া কিনা না ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এটার জন্য ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া কিছু আলাদা ফিচার থাকে। এই ফিচার্স গুলো এসিজিতে আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার দিকে বেশি যায়। সো এই জন্য এই দুইটা সামনে যে ইসিজি ছবি আছে যে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ফিউশন বিট দেখানো হয়েছে, ক্যাপচার বিট ফিউশন বিট এইটা, আর নিচে কি কি ফিচার থাকে, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। তো তো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার মধ্যে আপনি পুরো রিডিং পড়ার পরে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। সো এখান থেকে ট্রু ফলস এগুলো আসতে পারে। ম্যানেজমেন্টটা আপনি দেখে নিন, এখানে ইসিজি দেওয়া আছে। এখন আসেন যে ইম্পর্টেন্ট হচ্ছে টোর্সাডিস দি পয়েন্টিস, এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। এই যে টোর্সাডিসের মধ্যে এটা হচ্ছে আপনার বিটি হয়ে লং কিউটির জন্য হতে পারে অথবা বিটি থেকে বিএফ এ টার্ন নিতে পারে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হতে পারে। তো কি কি কজ আছে, ড্রাগ কজ কি কি আছে খুবই ইম্পর্টেন্ট। কনজেনিটাল লং কিউটি সিনড্রোমের জন্য হতে পারে লং কিউটি ইন্টারভাল টোর্সাডিস পয়েন্টিস। তারপরে মেটাবলিক ডিস্টারবেন্স যেমন হাইপোক্যালেমিয়া, ম্যাগনেসিয়াম পটাশিয়াম আর ক্যালসিয়াম, এই তিনটা জিনিস কম থাকলে আপনার লং কিউটি করবে। সোজা কথা, তিনটা জিনিস কম থাকলে আপনার লং কিউটি করতে পারে। ঠিক আছে, এটা এটা খুব ইম্পর্টেন্ট আর কি। সো অনেক সময় আপনার এটা যদি সিঙ্গেল পেজ চাইলেও দিতে পারে। আপনার ধরেন ইয়াং এজে একটা পেশেন্ট আসলো সাডেন কার্ডিয়াক ডেথ, তো আপনার ইসিতে দেখলেন আপনি কিউটি ইন্টারভ্যাল 500 মিলি সেকেন্ড অথবা 0.50 সেকেন্ড। সো আপনার চিন্তা আসবে কি, আমরা তো জানি যে 420 সেকেন্ডের উপরে হইলে লং কিউটি। সো 500 মানে তার মানে ইয়াং এজে 500, তার মানে তার কনজেনিটাল লং কিউটি সিনড্রোম আছে। সো অপশনে এভাবে দেওয়া থাকবে। ঠিক আছে, তো সাডেন কার্ডিয়াক ডেথ, ইয়াং পেশেন্ট, কনজেনিটাল লং কিউটি সিনড্রোম, এই জিনিসগুলো একটু খেয়াল রাখার জন্য এটা পড়া। আবার অনেক সময় আপনার দেখা গেল যে আপনার হাইপোক্যালেমিয়া অথবা হাইপোম্যাগনেসিমিয়া হয়েছে, পেশেন্ট ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন অথবা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে চলে গেছে। সো এটা কজ কি, হাইপোক্যালসিমিয়া অথবা হাইপোম্যাগনেসিমিয়া, এগুলো আপনার অপশনে থাকবে আর কি। তাহলে এটা ইম্পর্টেন্ট। এখানে আমি মানে প্যাটার্ন গুলো বলে দিলাম যে কিভাবে সিঙ্গেল বেস্ট হতে পারে অথবা কিভাবে আপনার ট্রু ফলস হতে পারে। ট্রু ফলস হতে পারে ইজিলি, ট্রু ফলস করা যায়, কিন্তু ভিতরে অপশন সবগুলো আপনার মুখস্থ রাখতে হবে। আপনি সূত্র দিয়ে হোক যেভাবে হোক আপনি মনে রাখেন। এই যে সোটালোল, অ্যামাডোরান, এগুলো কিন্তু অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ। তো এই ড্রাগগুলোই আবার লং কিউটি করতেছে, আবার টর্সাডিস দি পয়েন্টিস করতেছে। আবার এই যে দেখেন অ্যামিট্রিপ্টিলিন, তারপর হচ্ছে ইরাইথ্রোমাইসিন, আদার ম্যাক্রোলিড, এইগুলো কিন্তু লং কিউটি করে। আমরা যে আমরা যে ধরেন এই কোভিডে ধরেন অনেক সময় যে অ্যাজিথ্রোমাইসিন প্রেসক্রাইব করতেছি পেশেন্টদের, তারপরে আবার অনেক সময় এই যে অ্যাজিথ্রোমাইসিন দেই, তারপর ম্যাক্রোলিড দেই, যেমন ক্ল্যারিথ্রোমাইসিন দেই, আবার ওইখানে ফেক্সোফেনাডিন এগুলো দিচ্ছি, ফেনাডিন জাতীয় ওষুধ। তো সবগুলো দুইটা মিলে কিন্তু সিনার্জিস্টিক এফেক্ট করে আপনার লং কিউটি করে। তো এই জিনিসগুলো এটা ইম্পর্টেন্ট। এখন আসেন পরে আমরা একটু এতে যাই, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, এবি ব্লক। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লকে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি আর কমপ্লিট অথবা থার্ড ডিগ্রি হার্ট ব্লক। এখন আপনারা এইটা পুরোটাই ইম্পর্টেন্ট। মানে এবি ব্লকের আপনার এটা বেশি লেখাও নাই। সো যেটুকু লেখা আছে ওটুকু ইম্পর্টেন্ট। আপনি ইসিজি সহ নিচে এই জিনিসগুলো পড়বেন। ফার্স্ট ডিগ্রি এবি ব্লকে আপনার শুধু প্রিএন্টেবল প্রলঙ্গেশন হবে। সেকেন্ড ডিগ্রিতে আবার ২ টাইপ আছে। মোবিস টাইপ 1, মোবিস টাইপ 2। টাইপ 1 এ আপনার প্রলঙ্গেশন থাকবে। এখানে দেখেন পি, 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 মানে একটা একটা ড্রপ বিট হবে। মানে একটা প্রলঙ্গেশনের পরে একটা পি হবে না।
ঠিক আছে? একটা পার্ট কন্ডাকশন হবে না। ঠিক আছে? এই যে দেখেন পিআর ইন্টারভাল প্রোগ্রেসিভলি ইনক্রিজ। মানে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে আপনার প্রোগ্রেসিভলি ইনক্রিজ হয়। এটা ফার্স্ট ডিগ্রিতে হবে না। ফার্স্ট ডিগ্রিতে একটা একটা সার্টেন অ্যামাউন্টে আপনার পিআর ইন্টারভাল থাকে। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে একটা দেখবেন বড়, পরেরটা তার থেকে বড়, থার্ড নাম্বারটা তার থেকে আরো বড় পিআর ইন্টারভালটা। তারপরে ড্রপ বিট। এই দেখেন এখানে ড্রপ বিট। আবার দেখেন পিআর 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 লম্বা, আবার দেখেন ড্রপ বিট। ঠিক আছে? সো এটা হচ্ছে ওয়েনকেভেট ফেনোমেনন বলে, এটা মুভিস টাইপ 1। টাইপ 2 তো টাইপ 2 টা একটু ডিফারেন্স। টাইপ 2 তে হচ্ছে পিয়ার ইন্টারভাল অফ কন্ডাক্টেড বিটস ইজ নরমাল বাট নট সাম পি ওয়েভস আর নট কন্ডাক্টেড। এখানে কিছু কিছু পিএফ কন্ডাক্টেড হয় না। এখানে টাইপ 1 এ আবার কিছু কিছু পি ওয়েভ কন্ডাক্টেড হবে। টাইপ 2 তে পি ওয়েভ কন্ডাক্টেড হয় না। কিন্তু ওই যে আপনার প্রলঙ্গেশন অফ দ্য কিউআর ইন্টারভাল কিন্তু সিস্টেমেটিক্যালি বাড়বে। ঠিক আছে? আর কমপ্লিট হার্ট ব্লকে তো পি1 পিআর কিউআরএক্স কমপ্লেক্সের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নাই, মানে ডিসোসিয়েশন থাকবে। কমপ্লিট ডিসোসিয়েশন থাকে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার মধ্যে। ঠিক আছে? আপনি অ্যাট্রিয়াল রেট বেশি হবে, ভেন্ট্রিকুলার রেট কম হবে। দেখেন কিউআরএস কমপ্লেক্স আরেকটা কিউআরএস কমপ্লেক্স থেকে অনেক বেশি দূরে। সো এই জিনিসগুলা ভিতরে পড়বেন, কারণ কোথায় কোনটা হয়, কোনটা নরমাল ফেনোমেনন। কারণ ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আর ওয়েনকেভের ফেনোমেনন মানে টাইপ 1 যেটা, সেটা হচ্ছে নরমালি আপনার থাকতে পারে, আপনার ইন্টারভেনশনের দরকার হয় না। কমপ্লিট হার্ট ব্লক হয়ে গেলে আপনার কিন্তু ইন্টারভেনশন দরকার হবে। সো এই জিনিসগুলো ভিতরে ভিতরে পড়বেন। আর এখানে দেখেন কমপ্লিট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লকের কিছু আপনার কজ দেওয়া আছে। সো এই কজ গুলা পড়বেন যে কি কি কারণে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক হয়, এটা ইম্পর্টেন্ট এই বক্সটা। আর ম্যানেজমেন্ট কি হবে এটা রিডিং পরে আপনি জাস্ট মেইন জিনিসগুলো খুব একটা লাগবে না। আপনি জাস্ট রিডিং পড়ার পর যদি একটা দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট মনে হয় ওটা দাগায় রাখবেন। এখন আসেন বান্ডেল ব্রাঞ্চ ব্লক। বান্ডেল ব্রাঞ্চ ব্লকের রাইট এন্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের কজ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কখন হয়? আর লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে এমআই তে যদি একটা ফিচার্স পাওয়া যায় নিউ অনসেট অফ এলবিবিবি থাকে, মানে নিউ অনসেট অফ যদি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকে, তাহলে কিন্তু তার এমআই ধরতে হবে। তো এই জন্য লেফট বান্ডেল ব্লকটা ইম্পর্টেন্ট। আর রাইটটা অনেক সময় নর্মালও হইতে পারে, রাইট বান্ডেল ব্লক যেটা সেটা অনেক সময় নর্মাল হইতে পারে। আপনার ইসিজিটা আমরা অনেক সময় যে উইলিয়াম আর ম্যারো দিয়ে মনে রাখি। আপনার আপনার রাইট, আপনি ভি1 আর ভি6 ধরেন, আমি নর্মাল ওয়েতে বলি, একদম ইংরেজি যদি বলি, সেটা হচ্ছে আপনার ধরেন রাইট সাইডে যেটা সেটা হচ্ছে ভি1। সো আর লেফটে হচ্ছে মানে আপনার আর প্যাটার্ন থাকবে, আর প্যাটার্ন। তো এই প্যাটার্নটা যদি ভি6 এ থাকে তাহলে হচ্ছে লেফট বার্নেস ব্রাঞ্চ ব্লক। ঠিক আছে? দেখেন ভি6 হচ্ছে আর প্যাটার্ন। আর রাইট ব্রাঞ্চের মধ্যে ভি1 এ হচ্ছে আপনার ভি1 ভি2 তে আপনার আর প্যাটার্ন। তার মানে এটা রাইট সাইড। ভি1টা আপনার রাইট সাইডে ম্যাক্সিমাম দেখতেছে, আর ভি6 তো আপনার লেফট সাইড, মানে একটু ল্যাটারাল সারফেস অথবা লেফটের দিকে একটু বেশি দেখে। সো ইজিলি আপনি মনে রাখবেন। আর স্লারিং অফ দ্য এসওয়াই দুই ক্ষেত্রেই কমন অনেকটা। এটা আপনি ভি1 এ যদি বার্নেস ব্রাঞ্চ বক্স দেখেন তাহলে ভি6 এ আপনি স্লারিং অফ স্পিচ দেখবেন। ঠিক আছে? আর এখন আসেন হচ্ছে আমরা লেফট বার্নেস ব্রাঞ্চ ব্লক, এটা শেষ হলো। তো এম প্যাটার্ন যেটা আর কি বার্নেস ব্রাঞ্চ ব্লকে আমরা বলার চেষ্টা করছি আর কি। আর এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ কার্ডিয়াক অ্যারিথমিয়া, অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ। অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগস এ এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। মানে এই যেটা আমি বলছিলাম যে এটা আপনার যে আগের যে স্লাইড দেখাইছিলাম, যে একটা স্লাইড ছিল যে কোন কোন জিনিস পরীক্ষার আগে পড়তে হবে, এটা হচ্ছে তার মধ্যে একটা। এটা খুবই মানে সহজে মনে থাকবে না, এই জন্য আপনারা এটা বারবার পড়বেন। কারণ এখানে দেখেন আপনি